সুপ্রদর্শক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি এম এ মুহিত খান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইনবিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি এনটিভি ইউরোপের নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক অনুষ্ঠানের প্রারম্ভেই আমি সূরা আল আরাফ আয়াত 7119 থেকে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটিতে আল্লাহ পাক বলেছেন এই সূরাতে আল্লাহ পাক বলেছেন খুল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়ারিদ আনিল জাহিলিন ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে হোল্ড টু ফরগিভনেস অ্যান্ড enjoin the good and turn away from the ignorant বাংলাতে এর অনুবাদ হচ্ছে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা প্রদর্শন করুন যা ভালো তা নির্দেশ দিন এবং মূর্খদের অর্থাৎ অজ্ঞদের থেকে মুখ ফিরিয়ে নিন দর্শক মণ্ডলী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ সমগ্র বিশ্বকে ইতিমধ্যেই গ্রাস করে ফেলেছে ভ্যাকসিন ব্যবহার করেও এই ভাইরাসটিকে দমন করা যাচ্ছে না সমগ্র বিশ্ব থেকে আজকের তথ্য অনুযায়ী আমরা হারিয়েছি 4,90,998টি প্রাণ আমি আবারও রিপিট করছি সমগ্র বিশ্ব থেকে আমরা হারিয়েছি 4,90,998টি প্রাণ এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে জীবনকে সুন্দর এবং সামঞ্জস্যশীল করার জন্যই আইনের প্রয়োজন জীবন না থাকলে আইনের অবস্থান একেবারেই মূল্যহীন হয়ে পড়ে আসুন বিশ্বের ক্রান্তিলগ্নে মহান রব্বুল আলমীর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি বিশ্ব নেতাগণ যেভাবে তারা বিভিন্ন পয়সা ঠেলে মানুষকে মারার জন্য তারা যেভাবে জীবন অস্ত্র তৈরি করছেন সেখান থেকে তারা যাতে বের হয়ে আসেন এবং পৃথিবী প্রেমের পূর্ণ বাঁধনে সমস্ত বিশ্বকে বেঁধে ফেলে আমরা যাতে আদর্শ মানুষ হয়ে পৃথিবীকে রক্ষা করতে পারি সেদিকে আমরা এগিয়ে যেতে পারি প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন অনেকগুলি আমি আপডেটস নিয়ে এসেছিলাম বাট আপডেটসগুলি দেওয়ার আগে যেহেতু দর্শকরা হচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রাণ সেই দর্শকদের টেলিফোনের অ্যান্সার দিয়েই আমি আপডেটে চলে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভালো আছি আপনাকে কংগ্রেচুলেশনস আপনি অনুষ্ঠানের শুরু থেকেই অনেকক্ষণ চেষ্টা করছিলেন যে কারণে আপনি লাইন পেয়ে গিয়েছেন ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ ওকে ভাই আমি এই দেশে আসছি 2021 এপ্রিলে আমি 10 ইয়ার্স রুটে আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন পাই জি ওকে পাওয়ার পর আমি এখন ইমার্জেন্সি দেশে যাইতে হইতেছে মানে আমি কোনো কারণে যাইতে হইতেছে তখন আমি যদি বাংলাদেশে আসতে একটু লেট হয় তাহলে আমি কতদিনের ভিতর থেকে আমি বাংলাদেশে চলে আসতে হবে ইউকেতে সাধারণত আমি যেহেতু আপনি মানে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের আন্ডার আপনি পেয়েছেন মানে 10 ইয়ার্স রুট টুয়ার্ড সেটেলমেন্টে আপনি পেয়েছেন আমি সবসময় সাধারণত আপনার লাস্ট যে বছর আপনি অ্যাপ্লাই করেন ফর ইনডিফিনিট আইলারের জন্য সে বছর আপনি 90 দিনের বেশি আপনি দেশের বাইরে থাকবেন না আপনি তো হ্যাভিং সেড সো আমি আপনাকে সাজেস্ট করব 1 মাস বেশি হলে 2 মাস এর বেশি থাকবেন না কারণটা কি কেন হ্যাঁ তার কারণটা হচ্ছে ইমিগ্রেশন রুলসের যে ক্রাইটেরিয়াগুলো যে আপনি যে আড়াই বছর করে আপনি যে ইংল্যান্ডে ছিলেন আপনি ডেফিনেটলি আপনি ওদের শো করেছেন ইংল্যান্ড আপনার মেইন কান্ট্রি অফ রেসিডেন্স আপনি এটা শো করেছেন আপনি এবং ভবিষ্যতে আপনি যখন অ্যাপ্লাই করেন ফর ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য তখন আপনি দেশে গিয়ে যে 6 মাস অবস্থান করেন 3 মাসের বেশি অবস্থান করেন তখন ওরা যদি আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে সেই প্রশ্নগুলির উত্তর যদি আপনার কাছে না থেকে থাকে সঠিক তথ্য তখন কিন্তু আপনি মাইন্ডকে চেপায় ফেসে যাবেন এই কারণে আমি আপনাকে কথা বলছি আমার অভিজ্ঞতা থেকে আমি তো অলরেডি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইয়া গেছি জি না আমি আপনাকে বলেছি যখন ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়ে যাওয়ার পর আপনি যখন ইয়ার জন্য অ্যাপ্লাই করবেন মানে ন্যাচারালাইজেশন জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনি তখনও একটা ক্যালকুলেশন রয়েছে তো এই কারণে আমি আপনাকে বলেছি যে আপনি 6 মাস থাকতে পারেন 4 মাস থাকতে পারেন 3 মাস থাকতে পারেন আপ টু ইউ তবে রিস্ক নেওয়ার কোনো মানে হয় না আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার ইয়ার জন্য এটা হচ্ছে আপনার ন্যাচারালাইজেশন জন্য হ্যাঁ অ্যাপ্লাই করবেন আপনি তখন এই কত বছর আপনি কতদিন কত মাস দেশের বাইরে ছিলেন এটাকে ওরা ক্যালকুলেট করবে এই কারণেই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি আপনি কত মাস থাকতে চাচ্ছেন দেশের বাইরে আমি চাচ্ছিলাম 2 থেকে 2.5 মাস কারণ 2 থেকে 2.5 মাস নো প্রবলেম ইয়েস এখানে কোনো সমস্যা নেই থাকতে পারবেন আপনি তা আপনি বলতেছেন 90 দিনের ভিতরে চলে আসার জন্য জি বেটার জি হ্যাঁ জি আচ্ছা অনেকে বলে 2 বছর থাকতে পারবো এটা বলে অনেকে যারা বলেছেন তারা সঠিক কথা বলেছেন যারা আপনাকে এই কথা বলছেন কিন্তু আমি আপনাকে বলছি যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন ফর ন্যাচারালাইজেশন জন্য সে কারণে বি ভেরি কেয়ারফুল ভাইয়া ওকে তা আপনি সাজেস্ট করতেছেন 3 মাসের ভিতরে আমি চলে আসার জন্য 100% জি থ্যাংক ইউ এবং ডোন্ট টেক দ্য রিস্ক আপনি যখন ন্যাচারালাইজেশন হয়ে যাবে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে দেন ইউ গো নো প্রবলেম ঠিক আছে ধন্যবাদ চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাই কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি আমার ন্যাচারালাইজেশন হয়ে গেছে সার্টিফিকেট পেয়েছি এখন
আমার বাবার নামটা একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম, কারণ ওইখানে আমার বাবার পাসপোর্টের যে নাম এটা আমার মানে পাসপোর্টের সাথে মিল নাই আর কি। এখন ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করার আগে কি নামটা কিভাবে চেঞ্জ করলে ভালো হবে? সাধারণত আপনার নেম চেঞ্জ ডিড পলের মাধ্যমে যিনি অ্যাপ্লিকেন্ট তিনি খালি তার নাম পরিবর্তন করে থাকেন নেম চেঞ্জ ডিড পলের মাধ্যমে। এখন যেহেতু আপনি এর আগে বাংলাদেশ থেকে যখন এসেছিলেন আপনি আপনার যতগুলি পাসপোর্ট ছিল সেখানে আপনার বাবার নাম যেটা ছিল সেটা দিয়েই কিন্তু আপনি অ্যাপ্লাই করেছিলেন ফর ফার্দার লিভ রিমেনের জন্য, এবং ক্রমাগতভাবে সবসময় আপনি বলে এসেছেন যে এটাই আপনার বাবার নাম। এখন আপনি যদি মানে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার আগে অথবা ভবিষ্যতে যদি মনে করেন যে আপনার বাবার নাম ভুল ছিল, তথ্য ভুল ছিল, সেই ক্ষেত্রে আপনি নেম চেঞ্জ ডিড পোল এটাকে ব্যবহার করে আপনি বাংলাদেশের যে সমস্ত অথরিটির কাছে আপনার বাবার নাম রেজিস্টার ছিল, যেমন আপনার বার্থ সার্টিফিকেট, সেখানে আপনার বাবার নামকে আপনাকে অ্যামেন্ড করতে হবে, আপনার পাসপোর্ট অফিস সেখানে আপনার বাবার নাম অ্যামেন্ড করতে হবে, যতগুলি অথরিটি সেই জায়গাগুলোতে আপনার বাবার নাম পরিবর্তন যেটি সঠিক নাম আপনার বাবার হওয়ার কথা সেটি আপনাকে আগে ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দিয়ে আপনাকে যদি এই ডিক্লারেশনটাকে অ্যাপ্রুভ করা হয় এবং এই ডিক্লারেশনের মাধ্যমে আপনি বাংলাদেশের যতগুলি অথরিটি আছে সেই অথরিটির কাছে আপনি সেগুলি পাঠাবেন, পাঠিয়ে আপনার বাবার যে ডিটেলস সেটাকে আপনি আপডেট করবেন। এর পরবর্তীতে এটাকে নিয়ে আপনি যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি এই নেম চেঞ্জ ডিড পোল এটাকে ব্যবহার করে আপনি করতে পারবেন। এটার জন্য কি আমার বাংলাদেশের পাসপোর্ট আবার নতুন করে নিতে হবে এখানে? এখন বাংলাদেশ থেকে পাসপোর্ট নতুন করে নিতে হবে কিনা সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু যেহেতু আপনার বাংলাদেশের পাসপোর্ট আপনার বাবার ভিন্ন নাম এবং আপনি আরেকটি নতুন নাম আপনার বাবার ব্যবহার করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে খুব কেয়ারফুল আপনাকে কাজটা করতে হবে। তার কারণ ফ্রড অ্যান্ড ডিসেপশন বলে একটি বিষয় রয়েছে সেকশন 320 এটির আন্ডারে। যদি এমন হয়ে থাকে আপনার বাবা ছিলেন একজন, বাট এখন আপনার ন্যাচুরালাইজেশন হয়ে যাওয়ার পরে আপনি বলছেন আপনার বাবা আরেকজন, আমি না জানি কথা বলছি, তখন মানে আপনি কিন্তু সব হারাবেন। আপনি ওরা যদি একবার যদি ইনভেস্টিগেট শুরু করতে গিয়ে যদি দেখে যে আপনি ভুয়া তথ্য দিয়েছিলেন, মিথ্যে তথ্য দিয়েছিলেন, মিথ্যে তথ্য দিয়ে এখন আপনি ওই মিথ্যে তথ্যকে সত্য করার জন্য আপনি এখন আরেকটা তথ্য দেওয়ার চেষ্টা করছেন, তখন কিন্তু আপনার মানে মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে। টু বি ভেরি কেয়ারফুল। থ্যাংক ইউ। ওকে ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রচুর দর্শক আমাদের জন্য ছিলেন লাইনে, তো দর্শকদেরকে এক পাশে রেখে যেহেতু অনেকগুলি আপডেটস নিয়ে আমি এসেছি, একটি গুরুত্বপূর্ণ আপডেটস হচ্ছে আমি আজকের অনুষ্ঠানে আমি টোটাল 6টি আপডেট দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে। প্রথম যে আপডেটটা নিয়ে এসেছি সেটি একটি গাইডেন্স 6 অগস্ট 2021 প্রকাশিত হয়েছে। আপনাদের ভিতরে অনেকের অ্যাপ্লিকেশনগুলো হোম অফিসে পেন্ডিং রয়েছে, আপনাদের ভিতরে অনেক প্রশ্ন রয়েছে যে আপনাদের কি ওয়ার্ক রাইটস রয়েছে কিনা, অথবা আপনারা থাকতে পারবেন কিনা, অথবা আপনাদের বেনিফিট চেক করতে পারবেন কিনা, এই সংক্রান্ত বিষয়ে হোম অফিস থেকে একটি গাইডেন্স প্রকাশ করা হয়েছে এবং ডেটটি হচ্ছে 6 অগস্ট 2021। এবং এই গাইডেন্সটিতে হোম অফিস খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনারা যদি আপনাদের যে স্ট্যাটাস এটাকে চেক করার জন্য আপনারা কী করতে পারবেন, এবং একটি অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। আমি আর চোখে আমি কপির দিকে তাকিয়ে আপনাদের বলছি যে এক্ষেত্রে আপনাদের কোনো পয়সা পে করতে হবে না, অ্যাপ্লিকেশন কোনো ফি নেই। যে অ্যাড্রেসটিতে আপনারা যোগাযোগ করবেন সেটা হচ্ছে কাস্টমার করেসপন্ডেন্স হাব IIC, লুনার হাউস, 7th ফ্লোর, 40 ওয়েলেসলি রোড, CR9 2BY। এই যে কর্ডন অফিসের এই যে অ্যাড্রেসটা আমি বলছি 7th ফ্লোরে যদি অবস্থিত, এই অ্যাড্রেসটিতে আপনাদের ফুল নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি দিয়ে আপনারা রিকোয়েস্ট করে বলতে পারেন হোম অফিসকে আপনাদের স্ট্যাটাসটা কি সেই সংক্রান্ত বিষয়ে আপডেট অর্জন করার জন্য। দ্বিতীয় যে লিগাল আপডেট সেটি হচ্ছে 5 অগস্ট 2021 প্রকাশিত হয়েছে। অ্যাসাইলাম ডিসিশন মেকিং গাইডেন্স সংক্রান্ত বিষয়ে নতুন একটি গাইডেন্স হোম অফিসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং আপনাদের অ্যাসাইলাম ক্লেম সংক্রান্ত বিষয়ে যে ক্লেমগুলো, যে দাবিগুলো, সেগুলোকে কনসিডার করার জন্য যে পলিসি, সেই পলিসির ক্ষেত্রে একটি আপডেট এসছে 5 অগস্ট 2021-এ। আরেকটি গুরুত্বপূর্ণ লিগাল আপডেট সেটি এসছে 5 অগস্ট 2021-এ। মেডিকেল এভিডেন্স ব্যবহার করে যারা অ্যাসাইলাম ক্লেম করছেন অথবা অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রে যে মেডিকেল এভিডেন্সগুলি যারা ব্যবহার করছেন, সেই মেডিকেল এভিডেন্সগুলোকে কীভাবে হোম অফিস কনসিডার করবে সেই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস এসছে। এছাড়াও 5 অগস্ট 2021-এ UK ভিসা এবং ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফর্মসগুলো, যে ফর্মসগুলো অনেকগুলি ফর্ম আপনার অনলাইন হয়ে গেছে, ম্যাক্সিমাম ফর্মগুলো, বাট কিছু কিছু অ্যাপ্লিকেন্টস রয়েছেন যারা এই অনলাইনের এই ফর্মসগুলো তারা কীভাবে অনলাইনে ব্যবহার করতে হয় তারা জানেন না। যারা এই অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মগুলি ব্যবহার করতে পারবেন না তাদের জন্য কয়েকটি অ্যাপ্লিকেশন ফর্ম পেপার বেসড করে ফেলা হয়েছে এবং সেটি UK ভিসা এবং ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফর্মসের যে লিঙ্ক, সেই লিঙ্কটিকে গিয়ে আপনারা পেতে পারবেন। এছাড়াও 29 জুলাই 2021 সালে আনঅ্যাকম্পানিড অ্যাসাইলাম সিকিং চিলড্রেনদের ক্ষেত্রে তারা কী ধরনের ফান্ডিং পাবে লোকাল অথরিটির কাছ থেকে, তাদের কী কী ধরনের কেয়ার নিডস রয়েছে, এই সংক্রান্ত বিষয়ে নতুন আরও কতগুলি আপডেটস হোম অফিসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আর এছাড়াও
যদি কোনো ভিসা যদি কোনো অ্যাপ্লিকেশন আপনারা করে থাকেন হোম অফিসের কাছে ইংল্যান্ডের ভেতর থেকে অথবা যুক্তরাজ্যের বাইরে থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের কতটুকু ওয়েটিং টাইম আপনাদের লাগবে সেই বিষয়ে আপনাদেরকে একটি গাইডেন্স এসছে হোম অফিসের পক্ষ থেকে। চলে যাচ্ছে দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা অনুষ্ঠান করে খুবই ভালো লাগে দেখে। আমি দুঃখিত, আমি নিয়মিতভাবে আসতে পারি না, মাসে আমি একবার আসি কর্মব্যস্ততার কারণে, বাট আপনাদেরকে ভালোবাসে দেখি মাসে একবার আসি আমি। আপনাকে খুব ভালো লাগে, মাঝে মাঝে দেখি, বুঝছেন। ধন্যবাদ। এই মাঝে মাঝে দেখেন দেখে আপনাকে মাঝে মাঝে না মন থেকে সবসময় ভালোবাসা দিয়ে দিচ্ছি আপনাকে। জি, থ্যাংক ইউ। বলুন আমি ভাই। একটা কয়েকজন প্রশ্ন করতে চাইছিলাম ভাইজান। জি বলুন, কোকা স্যার। ভাইজান, আমি অ্যাপ্লিকেশন করছিলাম, আমি 1994 আসছিলাম এই দেশে, বুঝছেন। জি আইসে আমি অ্যাসাইলাম করছিলাম, অ্যাসাইলাম করার পরে মানে ওইটা আমি আপিল গেছি, গাওয়ার পরে আপিল করার পরে মানে ওরা দিছে, মানে তারপরে আমার এটি করে আমার হিউম্যান রাইট হয়ে গেছে, বুঝছেন। হিউম্যান রাইট হওয়ার পরে হিউম্যান রাইট অ্যাপ্লিকেশন করার পরে আমি এর ভিতরে বিয়ে শাদী করছি, বুঝছেন। বিয়ে শাদী করার পরে আমার একটা মাইয়া হয়েছে, আমি হিউম্যান রাইট স্টপ করে আমি আমার মেয়ের রাইট আমি অ্যাপ্লাই করছি, 4 বছর হয়ে গেছে, বুঝছেন। জি আচ্ছা। তো এখনো আমার ওরা জানাইতেছে না, আমি এমপির কাছে 2বার লেটার দিচ্ছি, এমপি ওরা বলতেছে যে ভাইজান আপনার বলছে যে ওরা যে আমাদের এখন কোন ডিসিশন নিতে পারতেছি না, আমরা এখনো জানি না কি করবো, এখনো বলতে পারতেছি না। আর আমার যে লয়ার ছিল উনি ওনারা কোনো কিছু উত্তরে দেয় না, উনি মানে লেটার লেখে যে আমার এরকম কিছু জানা, ওরা জানায় না কিছু লয়ারের সম্বন্ধে। কি করতে পারি? ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে প্রথম পারমিশন কবে দেওয়া হয়েছিল? ফার্স্ট পারমিশন? আমার পারমিশন দেয় নাই কখনো। এখনো দেয় নাই? না, এখনো দেয় নাই। আপনার বাচ্চার মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, এই ক্ষেত্রে দেয় নাই? না, এখনো দেয়। আপনি এখনো মানে মানে আপনাকে কোনো পারমিশন ছাড়াই আপনি রয়ে গেছেন ইংল্যান্ডে? জি জি। আপনার কেস কিন্তু খুব স্ট্রং ভাইয়া, যেহেতু 1994 থেকে আপনি এখানে এসেছেন, আপনি ওভার 20 ইয়ার্স আপনি রয়ে গেছেন, আপনার ওয়াইফ আছে এখানটায়, আপনার ডটার আছে ইংল্যান্ডে, আপনি অনেকগুলি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবেন। আপনি আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস আপনি অ্যাজ এ পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন, ওয়াইফ হাজব্যান্ড অফ ব্রিটিশ সিটিজেন, একটা ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া আপনার বাচ্চার বাবা। থার্ড ক্রাইটেরিয়া প্রাইভেট লাইফ, প্যারাগ্রাফ 276 ADE। এমনকি আপনি আর্টিকেল 8 যে হিউম্যান রাইটস, এটাকে ব্যবহার করে কিন্তু আপনি মানে আপনার কেসটাকে শক্ত করে সাজিয়ে দিয়ে তুলেন, আপনি পেয়ে যাবেন পারমিশন। এবং কোভিড-19টাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন এখানটায়। যদি কোনো মেডিকেল রিজন থেকে থাকে, আমি আপনাকে একটু অ্যাডভাইস করছি ভাইয়া, যেহেতু আপনার সলিসিটর সাহেব যোগাযোগ করার পরেও হোম অফিস থেকে কোনো রেসপন্স আসছে না, সেক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন, যদি আপনার কোনো আপডেটস থেকে থাকে, মেডিকেল কোনো রিজনস যদি থেকে থাকে, আপনার ওয়াইফের যদি কোনো ডিসেবিলিটি থেকে থাকে, আপনার চাইল্ডের যদি কোনো ডিসেবিলিটি থেকে থাকে, এবং এই আপনাদের ফ্যামিলির যে এক্সপেন্সেস কোভিড-19-এর কারণে, এই এক্সপেন্সেসের কারণে আপনি যদি মনে করেন যে আপনাকে পারমিশন না দেওয়ার কারণে আপনার ফ্যামিলি সাফার করছে, বাচ্চা তার বেস্ট ইন্টারেস্ট, এগুলোকে এক্সপ্লোর করে আপনি যদি একটি শক্ত কাভারিং লেটার হোম অফিসের কাছে দেন, দের ইজ হাই পসিবিলিটি আপনাকে রেসপন্স করবে। নাম্বার 1। যদি আপনার সলিসিটর এখানে ব্যর্থ হন, হোম অফিসের সাথে যোগাযোগ করে আপনি আরটি কাজ করতে পারেন। আপনি কিন্তু আপনার লোকাল যে এমপির অফিসে যোগাযোগ করে এমপির মাধ্যমে আপনি পুশ করতে পারেন। তাও যদি আমি করছি ভাইয়া, দুইবার করছি। জি, লাস্ট উইক আগে আমার এমপি দিছিল, এমপি বলছে ওরা যে আমরা এখনো কোনো ডিসিশন নিতে পারছি না, এটা এখনো আমাদের কাছে আসে নাই, পেন্ডিং আছে। আচ্ছা, আর থার্ড যে বিষয়টি আপনি আরটি করতে পারেন, বাট এটি একটি দুর্বল অ্যাডভাইস হবে, আমি আপনার ক্ষেত্রে এটি বলবো না, কারণ আপনাকে এখন পারমিশন দেওয়া হয়নি। থার্ডটি হচ্ছে আপনি জুডিশিয়াল রিভিউ প্রি অ্যাকশন প্রোটোকল, এটি আপনি ওদের কাছে থ্রেট মারতে পারেন যে ওয়াই ইউর ডিসিশন মেকিং প্রসেস ইজ ডিলিং ফর সাচ এ লং টাইম। এটা করতে পারেন, বাট যেহেতু আপনি হিউম্যান রাইটস আন্ডার আপনি অ্যাপ্লাই করেছেন, এটাকে আমি কখনো মনে করি আপনার জন্য মানে এটি শক্তিশালী কোনো অ্যাডভাইস হবে না। আপনি যেটি করতে পারেন যে একবার না পারলে দেখো শতবার। যেহেতু আপনার এমপির মাধ্যমে পুশ করার পরেও মানে আপনাকে কোনো রেসপন্স আসেনি, আপনি আপনার সলিসিটরের মাধ্যমে আপনি আবার এই সপ্তাহে বলেন, মানডেতে গিয়ে বলেন, আপনি কাইন্ডলি সলিসিটর সাহেব আপনি তাড়াতাড়ি আপনি আমাদের বাচ্চাদের ব্যাকগ্রাউন্ড বলে কোভিড-19 কথা বলে আপনি ওদেরকে বলেন যে একটি আপডেট দেওয়ার জন্য। এভাবে আপনি করতে পারেন। আর আপনি এখন যে অ্যাপ্লিকেশনটি করেছেন, এটি কি আপনার বাচ্চাকে ব্যবহার করে নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন নাকি সাবমিশন করেছিলেন? 4 বছর হয়েছে নতুন অ্যাপ্লিকেশন করছি, আমার মেয়ের রাইট আমি করছি। আচ্ছা, 4 বছর হয়ে গেছে, এখনো কোনো রিপ্লাই দেয়নি? এখনো কোনো রিপ্লাই দিয়ে দিতেছে না। 4 ইয়ার্স ভাই, এটা খুবই আনফেয়ার, এটা খুবই আনরিজনেবল। আপনি অবশ্যই আপনার মানে এমপিকে দিয়ে আবার পোস্ট করেন আপনি, এবং আপনার যদি লোকাল কাউন্সিলর থেকে থাকে যে এলাকায় আপনি বসবাস করেন, সেই এলাকার একটি সাপোর্টিং লেটার, কাউন্সিলের কাছ থেকে একটি সাপোর্টিং লেটার নিয়ে, আপনার জিপির কাছ থেকে একটি সাপোর্টিং লেটার নিয়ে, আপনার ডিপ্রেশন, এংজাইটি, স্ট্রেস এগুলোকে ব্যবহার করে আপনি এটি শক্ত সাবমিশন দেন, আপনি পেয়ে যাবেন ভাই ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, অল দ্য বেস্ট, আই উইশ ইউ গুড লাক ভাই। আর যদি পেয়ে যান,
আইন অধিকার এনটিভিতে ফোন দিয়ে আপনি জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই কালাম ভাই। এবং আপনি আসবেন আমাদের অফিসে, আমাদের এনটিভি আপনাদের সবার জন্য উন্মুক্ত, হ্যাঁ, আমরা আমি আপনাকে ভাই মিষ্টি কি, খাওয়াবো। আমার এক মামা আপনার কথা বলছেন, আমার এক মামা জি বুঝছেন? আচ্ছা, ইনশাআল্লাহ আসলে আমি নিজেও জানি নিয়ে আপনার এক আসবো মামা যে আমার কথা বলেছেন, আপনার ওই মামাকে ভাগ্নের পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন। জি, Great ইনশাআল্লাহ। ভাগ্না। ওকে, সালাম আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা ভাই, আমি লন্ডন থেকে বলছি, ইস্কান্দার থেকে বলছি। জি ভাই, জি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আমি আজ থেকে 12 বছর আগে থাকি। আজ থেকে 12 বছর আগে কি হয়েছিল? ইনডিফিনিটলি যেটা ওইটা পাইছি। ইনডিফারেন্ট আইএলআর। জি। পাওয়ার পরে এখন তো ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতাম, তখন তারা আমার বলছে যে আমি 10 বছর পরে পাওয়ার লাগে, লাগে অ্যাপ্লিকেশনটা, বুঝছেন? কারণ আমি এক সপ্তাহ, তারা বলছে এক সপ্তাহ ওভার তারা বুঝছে যে 10 বছর পরে পাওয়ার লাগে। আপনি 1 উইক ওভারস্টেয়ার ছিলেন, তাই তো? জি। আচ্ছা, এনিওয়ে 10 বছর হয়ে গিয়ে 11 বছর হয়ে গেছে আমার ইন্টারভিউ। তারপরে আমি এখন ব্রিটিশ জিনিসগুলো অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করা এখন মনে হয় 6 মাস পরে আমার যে ফি যেটা, ওটা 6 মাস পরে শুধু দিয়ে নিতে, তার সিটিজেনশিপ ফি ওটা দিতে দেওয়ার পরে একটু এক সেকেন্ড ভাই, আপনার লাইনটা ভেঙে ভেঙে যাচ্ছে। আপনি বলছেন 4 মাস পরে কি হয়েছে? যে ফি যেটা সিটিজেনশিপ ফি যেটা ফি হ্যাঁ জি ওইটা নিতে 4 মাস পরে। জি আচ্ছা জি। আর এখন পর্যন্ত আর তারা আর কিছু জানান না, খালি জি। ফিস নিয়ে বইটা আছে। জি, এখন এটা কি? আপনি কি করতে পারেন, তাই তো? জি এখন যেহেতু আপনি 1 বছরের উপরে আপনার এই অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি হ্যাঁ, এবং আপনি এই লাস্ট অ্যাপ্লিকেশনটা কবে করেছিলেন, কোন ইয়ারে? দিস ইয়ার এপ্রিল এপ্রিলে করেছেন, এপ্রিল 2021। জি আচ্ছা আচ্ছা, এবং তাহলে এপ্রিলে করলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, এখন আমরা অগাস্ট মাসে। আপনি বলেন 4 মাস পরে আপনার ফি কালেক্ট করেছে, এটা কিভাবে হলো? 3 মাস পরে কালেক্ট করেছে। অ্যাকচুয়ালি আমি 2020 অক্টোবর পর ও তাহলে অ্যাপ্লিকেশন অক্টোবরে করার পরে তারা আচ্ছা। 2 মাস পরে আমার ইমেল করতে বুঝিয়া করতে তারা যে ছড়ি দেওয়া লাগে। তারপরে আমি আবার দেওয়ার পরে আমি মানে 6 মাস পরে তারা পয়সা নিচ্ছে। পয়সা নেওয়ার পরে আর এখন আর কিছু জানাচ্ছে না। নো প্রবলেম ভাইয়া, মানে যেহেতু পেমেন্টটা হয়ে গেছে, পেমেন্ট কালেক্ট করে ফেলেছে, আপনার প্রথম যে 10 বছর জন্য আটকে গিয়েছিলেন, ওভারস্টেয়ার হয়ে গিয়েছিলেন 1 উইক, ওই ক্ষেত্রেও আপনি কিন্তু শক্ত প্রেজেন্টেশন দিয়ে এখান থেকে আপনি বের হয়ে আসতে পারতেন। আপনার ওভারস্টেইং এই ক্রাইটেরিয়াকে ওরা মানে ব্যাড ক্যারেক্টার হিসেবে, ব্যাড ক্যারেক্টার আন্ডার ফেলে। যে কোনো ওভারস্টেইং হয়ে গেলেই ইমিগ্রেশন রুলস ব্রিচ করেছেন, এটাকে ওরা ধরে নেয় ওরা। কিন্তু মানে অনেক সময় আপনার যদি অন্য কোনো রিজনস থেকে থাকে এবং এটার বিরুদ্ধে সাবমিসিভ, মানে খুব কী বলবো, একটু সাবমিসিভ ওয়েতে যদি আপনি কোনো সাবমিশন দেন হোম অফিসের কাছে, ওদের কিন্তু ডিসকাশন পাওয়ার আছে এটাকে ওভারলুক করার জন্য। 1 উইক যেটা আপনার এক্সট্রা যে পিরিয়ডটা ছিল ওভারস্টেইং। আর সেকেন্ডলি আপনার এখন যে অ্যাপ্লিকেশন ফিটা আপনার কাছ থেকে কালেক্ট করে ফেলা হয়েছে, বাট আপনাকে এখনও আপনাকে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আরও আমি আজকে একটু আগে একটা আপডেট দিতে গিয়ে বলেছিলাম যে হোম অফিস থেকে বলা হয়েছে যে টাইম লিমিট কতদিন একজন অ্যাপ্লিকেন্টকে ওয়েট করতে হবে সিদ্ধান্তের জন্য। বলা হয়েছে 3 থেকে 8 সপ্তাহ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে সিদ্ধান্তের জন্য। আমি একটু আবার তাকিয়ে আমি আপনাকে আবার আমার ইয়াতে থেকে বলে দিচ্ছি 3 থেকে 8 উইকস। এখন যেহেতু আপনার কাছ থেকে ওরা অ্যাপ্লিকেশন ফি কালেক্ট করে নিয়ে গিয়েছে এপ্রিলে, মে, জুন, একটু মে, জুন আর 2 মাস ওয়েট করেন, গিভ দ্যাম অ্যানাদার 4 to 6 উইকস টাইম। ওদের পুশ করার কোনো দরকার নেই, যেহেতু আপনার অলরেডি ওভারস্টেইং হয়ে গেছেন আপনার। তো আপনি 6 to 8 উইকস টাইম যদি আপনি দেন, হয়তো বা এর ভিতরে আপনি সিদ্ধান্ত চলে আসবেন ইনশাল্লাহ। এখন ওদের পুশ করার কোনো দরকার নেই ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। এই ছিল আজকের সর্বশেষ দর্শক প্রশ্ন। চলে যাচ্ছে বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, এনটিভির সাথে থাকুন, আইন অধিকার এই অনুষ্ঠানের সাথে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার এই অনুষ্ঠানকে সাথে নিয়ে।
বিজ্ঞাপন বিরতির পূর্বে বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। বিজ্ঞাপন বিরতির এই পর্যায়ে সেটির অব্যাহত থাকবে। তো প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বিরতিভাবে একটি অনুরোধ করব যে আপনারা যখন আমাদেরকে ফোন করবেন, আপনাদের টেলিভিশন স্ক্রিনের নিচের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ব্যবহার করে আপনারা ফোন করবেন এবং টেলিফোন করার সময় আপনারা দুটো বিষয়ে সচেতন থাকবেন। প্রথমত, আমাদেরকে ফোন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে করবেন, এবং দ্বিতীয়ত আপনাদের টেলিভিশন সাউন্ডটি মিউট করে বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলবেন। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। I just want to tell you something about my friend. Okay, is that Mr. Al-Hamidi? Yes, hello. Hi, my brother. How are you? Kaifa aluk? Alhamdulillah, alhamdulillah. Welcome to my Bengali channel show in TV. Oh, thank you. You did ask me on the other day why I don't come on a regular basis in TV. Now I'm telling you it's because of workload. I have become very busy, unfortunately. Hence, I'm not able to. But you're following me almost in every week, isn't it? Of course, brother. Of course. It is our love which is connecting each other. Thank you, brother. Yeah. Now tell me, how could I help you? Well, about the 20 years, my friend, 20 years. Yes? Mm-hmm. He wants to know how long it takes. In terms of, I already know the background of your friend's case. He is living here for over 20 years. And we already agreed that we'll submit a fee waiver application to waive the application fee. And in terms of the fee waiver application, once it's submitted, it's like online based application. If the Home Office accepts, the criteria are that your friend would become destitute. It would be unreasonable for your friend to make the payment to the Home Office because he doesn't have any financial abilities to make to pay the Home Office fee. That is one criteria. And second criteria would be whether he has any house to stay or not. That is another criteria. And however, if your friend could provide all those informations and evidences that the Home Office is looking for, there's a high possibility that Home Office will waive your friend's complete fee. Under the current immigration rules, the applicable immigration fee is £1,054. That is the application fee separately. On top, your friend also needs to pay NHS fee, National Health Surcharge fee, which is another £1,000. From October 2020, the Home Office has increased that fee by £500. So altogether, if you add up these three payments, it makes over £2,554. That's the total application fee. If the fee waiver is accepted by the Home Office, inshallah, that will help your friend. He doesn't need to pay even a single penny to the Home Office. And Home Office will give you one specific code. Using that code within 10 working days, your friend needs to submit the main application form, which is FLR-FP. But I'm pretty sure, inshallah, this time your friend would become successful. And 2021 would be the day when, would be the year when your friend will start smiling. Hello? Yes. And also, don't forget about our trip to Egypt. Remember, you promised. Hello? Yes, yes. Say something. I said, remember you promised a trip for me as a gift to Egypt. Yes, we are waiting to have a nice holiday in Egypt. You see the benefits. Okay. Would you want to say anything to the Bengali viewers? Sorry? Would you want to say anything to my viewers who are watching this show? Yeah, well, your viewers understand your language, but Never mind. You can speak in English, my viewers will understand. you are a great brother. You are a great brother. You done a good job for my friends all the years. We are very happy about your service. You are part of the family, surely. Thank you. Thank you so much, my dear brother. And give my best regards to everyone in Egypt and in the UK. Okay? Yeah. Okay. Thanks for watching this show. Thanks, brother. Thank you, brother. Thank Yes. you. Take care. Walaikum salam. Take care. চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো সম্মানিত কলার, আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দেন, মিউট করে টেলিফোনে সরাসরি কথা বলুন। আদারওয়াইজ আপনি খালি আমাকে দেখবেন, কথা শুনতে পাবেন না। সম্মানিত দর্শক, যিনি ফোন করেছেন, কাইন্ডলি আপনার ব্যাকগ্রাউন্ডে বাচ্চাদের কথা শোনা যাচ্ছে, সাউন্ডটি বন্ধ করে দেন, টিভি সাউন্ড বন্ধ করে দিয়ে মিউট করে দিয়ে টেলিফোনে কথা বলুন।
প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন কেমন আছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইয়া আমি নামটা না বলি। নো প্রবলেম, নাম গোপন রেখে বলুন আপনার প্রশ্ন। ভালো শোনেন, আমি বলি একটা কথা আপনাকে। শেক্সপিয়ার বলেছিলেন হোয়াটস ইন এ নেম, নামে কি যায় আসে? নাম না জেনেই বলুন। সরি ভাইয়া, ও নাম না জেনে। না, আমি আপনাকে আবারও বলছি, শোনেন বোন, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। শেক্সপিয়ার পৃথিবীর একজন বিখ্যাত একজন কবি, উনি বলেছিলেন হোয়াটস ইন এ নেম, নামে কি যায় আসে? ওটাকেই আমি এখানে বললাম আপনাকে। আপনি নাম না জেনেই আপনার প্রশ্নটি করুন। জি ভাইয়া। বলুন, প্রশ্নটি করুন। ভাইয়া আমার প্রশ্ন হইছে, আমি লাস্ট নভেম্বর পাইছি ইনডিফিনিট লিভ টু রিমেইন। জি। তো ওখানে আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করবার লাগিয়া আমি কোন দিন করতাম পারবো, আমার সেটা লাগবে। আচ্ছা, আপনি কি লাস্ট নভেম্বরে কি বিয়ের মাধ্যমে পেয়েছেন নাকি 10 ইয়ার্সের মাধ্যমে পেয়েছেন? 5 ইয়ার্স। 5 ইয়ার্স রুটে, মানে এটা কি বিয়ে করার মাধ্যমে পেয়েছেন নাকি আপনি? বিয়ে করে। জি ভাই। এক্সেলেন্ট, আপনি সরাসরি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে কোনো ওয়েট করতে হবে না। আপনি যে নভেম্বরে আপনি আইএলআর পেয়েছেন, আপনি ডিসেম্বরে আপনি অ্যাপ্লাই করতে পারতেন আপনি, এবং আপনি এখন কমপ্লিটলি এলিজিবল আপনি অ্যাপ্লাই করার জন্য। আপনি পারবেন বোন। আর কি কোন কোন জিনিস লাগবে ভাইয়া? এখন আপনি যদি আইএলআর এর জন্য, হ্যাঁ, আপনি যদি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, আপনার যে জিনিসগুলো ছিল আপনার আগে, লাইফ ইন দ্য ইউকে টেস্ট, তারপর B1 টেস্ট, যে সার্টিফিকেটসগুলো আপনি সাবমিট করেছিলেন সেগুলি আপনার লাগবে, এবং ব্রিটিশ সিটিজেনশিপের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, এটাকে ন্যাচারালাইজেশন বলা হয়, সেই ফর্মটি আপনাকে অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে এবং ফি দিতে হবে, প্রেসক্রাইব ফি। এগুলির সাথে আপনার যে অরিজিনাল পাসপোর্ট যতগুলো আছে সবগুলো আপনাকে সাবমিট করতে হবে। আর এমনিতে আপনার হাজব্যান্ড এবং বাচ্চাদের পাসপোর্ট সাবমিট করার কোনো প্রয়োজন নেই। তারপর অ্যাপ্লিকেশনকে স্ট্রং করার জন্য অনেক সময় সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আনুষঙ্গিক যে ডকুমেন্টস, অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে এগুলি যে সাবমিট করেন আপনি ম্যারেজ সার্টিফিকেটের সাথে, এটা আপনাকে হেল্প করবে আপনাকে। তো এগুলির পাশাপাশি আপনার যদি কোনো জিপের কোনো চিঠি যদি থেকে থাকে সেটি আপনি সাবমিট করলেন, আর আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করেন আপনি, এবং টেন্স এগ্রিমেন্ট অথবা আপনার যে রয়েছে, কি বলবো, এটা আপনার কাউন্সিল ট্যাক্সের যে বিল রয়েছে, সেগুলি যদি সাবমিট করেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ইউর ফুললি এলিজিবল নাও। আপনি কালকেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জি ভাইয়া, জাযাকাল্লাহ। আর কোন প্রশ্ন? বারাকাল্লাহু ফি। জি ভাইয়া, আর কোনো প্রশ্ন নাই। আর কোন প্রশ্ন যদি আপনার মনের অলিতে গলিতে কোন প্রশ্ন যদি উকি দেয়, আমাদের ফোন দেবেন। খালি ইমিগ্রেশন না, ইমিগ্রেশনের পাশাপাশি আমাদের কিন্তু কমিউনিটি অনেক ধরনের সমস্যা সাফার করে বোন। মেডিকেল নেগলিজেন্স একটা বড় একটা বিষয়, ফ্রড অ্যান্ড ডিসেপশন আরেকটা বিষয়, অন্যের পয়সা আত্মসাৎ করে ফেলছে, এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কমিউনিটি সাফার করে। মেডিকেল নেগলিজেন্স সংক্রান্ত বিষয়ে যদি প্রশ্ন থেকে থাকে, আপনি আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের অধিকার অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। ওকে বোন, আমি দোয়া করি আল্লাহ আপনাকে কামিয়াব দান করুক। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে বলতেছি। জি ভাইয়া, প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার ভাই ইএফ ফ্যামিলি পারমিট এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। জি। ওটা কোর্ট থেকে এটা আপিল এলাও হয়েছিল। জি। কিন্তু হোম অফিসে তারা ভিসা দিছে না, তারা বলে দ্য রোড ইজ ক্লোজ নাও। তো এখন আমি ফার্দার কিটা করতে পারি এটার লাগে? হোম অফিস যদি এভাবে বলে থাকে রোড ইজ ক্লোজড, এটা আনফেয়ার ডিসিশন। তার কারণ হচ্ছে মানে আপনাদের আমি আপনাকে ধাপে ধাপে আপনাকে বোঝাচ্ছি। এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের জন্য যে অ্যাপ্লিকেশনটা যে অ্যাপ্লিকেবল ছিল সেটি ছিল 31 ডিসেম্বর। আপনি টেলিফোনে থাকেন, বাট আপনি কাইন্ডলি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দেন কাইন্ডলি, ঠিক আছে? হ্যালো হ্যালো, আপনি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দেন কাইন্ডলি, নয়তো আপনি আমার কথা শুনতে পারবেন আপনি। জি জি, শুনতেছি। জি, ধন্যবাদ। এখন কয়েকটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে আপনাদের জন্য যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, তাদের জন্য যে লাস্ট ডেট ছিল 31 ডিসেম্বর 2020। আপনি তো 31 ডিসেম্বর 2020 এর আগে অ্যাপ্লাই করেছিলেন, তাই না? জি জি জি, আমি আমি আপনাকে হেল্প করছি, এবং সেই অ্যাপ্লিকেশনটা হোম অফিস রিফিউজ করেছিল, রাইট? জি। আপনি অ্যাপিল করেছিলেন, অ্যাপিলে জাজ আপনার পক্ষে রায় দিয়েছে, রাইট? জি। এখন হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে এই রুটটা এখন ক্লোজ হয়ে গেছে, আপনার মানে যে ভাইকে দেওয়া হবে না, তাই তো? জি জি। ইউ হ্যাভ আ স্ট্রং কেস। তার কারণ হচ্ছে এই মানে অন দি ডেট অফ দি অ্যাপ্লিকেশন, আইনটা হচ্ছে এরকম, নট অন দি ডেট অফ দি ডিসিশন। আইনটা হচ্ছে অন দি ডেট অফ দি অ্যাপ্লিকেশন। অন দি ডেট যেদিন উনি অ্যাপ্লাই করেছিলেন সেই ডেটটা ছিল 31 ডিসেম্বর 2020 এর আগের ডেট। সুতরাং ডিসিশন হ্যাজ টু রিফ্লেক্ট the date when that
ল ওয়াজ অ্যাপ্লিকেবল ইফেক্টিভ, আপনাকে যদি এভাবে যদি করার চেষ্টা করা থাকে, আপনি এটাকে অবশ্যই মানে ছেড়ে দেবেন না, আপনি এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন। গো ফর জুডিশিয়াল রিভিউ। আপনি জুডিশিয়াল রিভিউতে প্রথমে আপনি প্রি অ্যাকশন প্রোটোকল একটা লেটার আপনি সাবমিট করবেন। আপনাকে জুডিশিয়াল রিভিউ করার জন্য আপনাকে 3 মান্থসের টাইম লিমিট দেওয়া হবে। এই 3 মাসের ভিতরে প্রথমে আপনি হোম অফিসকে চ্যালেঞ্জ করবেন জুডিশিয়াল রিভিউ প্রি অ্যাকশন প্রোটোকল চিঠির মাধ্যমে। এটি জুডিশিয়াল রিভিউর একটি পার্ট। জুডিশিয়াল রিভিউর দুটো পার্ট রয়েছে, এটি হচ্ছে প্রি অ্যাকশন প্রোটোকল একটি পার্ট, আর এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ বিফোর দি আপার ট্রাইব্যুনাল। এই যে প্রি অ্যাকশন প্রোটোকল এই চিঠির মাধ্যমে আপনি বলবেন এই সিদ্ধান্তটি আনরিজনেবল এবং এটা আনলফুল। তার কারণ হচ্ছে অন দি ডেট অফ দ্য ডিসিশন দ্যাট ওয়াজ দ্য ল, and they are now trying to focus, they are trying to establish that route is closed, but on the date of the application the route was open. বুঝতে পারছেন, এটা আনরিজনেবল আনলফুল। এভাবে আপনি যদি চ্যালেঞ্জ করেন, হাই পসিবিলিটি প্রি অ্যাকশন প্রোটোকল স্টেজ থেকে আপনি হয়তো আপনার মামলাটিতে উইন করে চলে আসবেন আপনি। আর তা যদি না করে হোম অফিস, টেক দেম বিফোর দ্য আপার ট্রাইব্যুনাল, ইটস আনরিজনেবল। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আমি জাস্ট এই যে জুডিশিয়াল রিভিউ যেটা, এটার কস্ট মানে কিরকম আইতো? এটা ভাইয়া ডিপেন্ড করে, মানে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, ল ফার্ম টু ভ্যারি করে এটা। এবং সাধারণত মানে যদি আপনি ইফ ইউ লাকি, আপনার মিনিমাম কস্টে যে বিষয়টা আপনার 2,500 থেকে 3,000 পাউন্ডের ভিতরে আপনার ইনক্লুডিং কোর্ট হিয়ারিং সদ্য এটা হয়ে যেতে পারে, যদি ইউ আর লাকি টু গেট এ গুড লয়ার। আর যদি আপনার এক্সপেন্সিভ লয়ারের কাছে যদি যান আপনি, অনেক সময় এটাকে 5 থেকে 6,000 পাউন্ড পর্যন্ত চলে যায়। এবং আপনাকে এটাও মনে রাখতে হবে, যদি আপার ট্রাইব্যুনাল আপনি জুডিশিয়াল রিভিউতে লুজ করে ফেলেন, তখন কিন্তু আপনার বিরুদ্ধে কস্ট অর্ডার চলে আসতে পারে, মানে হোম অফিসের যে খরচটা সেটা আপনার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারে। তবে শক্ত আইনজীবীকে নিয়ে যদি আপনি লড়াচন এই মামলার বিরুদ্ধে নামেন, আপনি হাই পসিবিলিটি আপনাকে কোনো কস্ট দিতে হবে না, হাই পসিবিলিটি আপনার ভাই হাসি মুখে ফিরে আসবে দেশে, ইনশাল্লাহ চলে আসবে দেশে। ও আচ্ছা, তাই আপনি বলতে আপনারা আমার সাজেস্ট করতেছেন ডেফিনেটলি আই মাস্ট গো ফর জুডিশিয়াল 100%। তার কারণ যে কথাটা বলা হয়েছে যে রুট ইজ ক্লোজ, দ্যাটস আনলফুল, আনফেয়ার। জি জি জি, ওকে ভাইয়া, এবং আই উইশ ইউ গুড লাক। এবং আপনি জুডিশিয়াল রিভিউর দিকে আপনি এগিয়ে যান এবং দক্ষ অভিজ্ঞ আইনজীবী পরামর্শ নিয়ে, এবং আপনি যাচাই বাছাই করে দেখেন, এবং যাকে আপনার মনে শেয়ার দেবে যে হি ইজ দি বেস্ট লয়ার, গো ফর দ্যাট। আপনি আমাকে টেলিভিশনে দেখে অথবা অন্যান্য লয়ারদেরকে টেলিভিশন দেখে মনে করেন দে আর বেটার, আপনি তাদের সার্ভিস, তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, দেখে দেন গো ফর ইট। ঠিক আছে ভাইয়া, আই উইশ অল দ্য বেস্ট। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি নাম করতাম নাই। জি, আর আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমি ওয়েস্ট থেকে বলতেছি। অনেক দূর থেকে ভাই, থ্যাংক ইউ ভাইয়া, প্রশ্নটি করুন প্লিজ। ভাই আমি ব্রিটিশ ফাদার। ব্রিটিশ ফাদার। ফাদার? জি, আমার দুইটা বাচ্চা আছে বাংলাদেশও। জি। তারা অলরেডি বাংলাদেশ থেকে ব্রিটিশ পাইছেন। জি। তখন তারা আমি ওদের সাথে আনতে হলে নো ভিসা রিপোর্ট করে লাগাই লাগবে। জি না, এটা লাগবে না। আমি আর কোনো বছর আমার একটা আইন অধিকার তারা বছর লাগবো। কেননা ওরা তো ইংল্যান্ডে এন্টার করবে অ্যাজ ইয়োর কি বলবো চাইল্ড, ওরা তো ইংল্যান্ড থেকে বাংলাদেশে যাবে না। এন্টিক্লিয়ারেন্স ওরা তো বাংলাদেশ থেকে এন্টিক্লিয়ারেন্সের জন্য ওরা অ্যাপ্লাই করছে না, যেহেতু ওরা বাই বার্থ ব্রিটিশ। সুতরাং পাসপোর্ট হয়ে গেলে এই পাসপোর্টটি নিয়ে সরাসরি ফ্লাই করে ইংল্যান্ডে চলে আসবে। বাট ইংল্যান্ড থেকে যখন বাংলাদেশে যাবে তখন ওদের কোনো ভিসা লাগবে, নো ভিসা রিকোয়ার্ড এজেন্সি লাগবে। হ্যালো, বাংলাদেশ তো 8 মাস সময় ভিসা রাখতে নাই। জি, কি বলেন? বাংলাদেশ থেকে আসতে হলে তাদের তো নো ভিসা রিপোর্ট লাগাই লাগবে না। এই ধরনের কোনো প্রয়োজনীয়তা নাই ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। আল্লাহ পাক আপনার বাচ্চাদেরকে নিয়ে আসেন, এনে আমাদের ফোন দিবেন। মিষ্টি আপনার খাওয়ানোর কোনো দরকার নেই, আমরা আপনাদের খাওয়ানোর জন্য অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি ওয়ালস থেকে বলছি। আরেকজন ওয়ালসের বাসী, জি বলুন, প্রশ্নটি করুন প্লিজ। জি, আমার প্রশ্নটা হইলো ভাই, আমার তো লিফটি রুমেন আছে, আমার প্রায় 20 বছর হয়ে গেছে এই দেশে, আমি কোনোদিন বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করি নাই। জি। তো করছিলাম এই মার্চে আর কি, আপনার বায়োমেট্রিক কার্ডটা আমার দিয়ে দিয়েছিল আমার ওয়াইফ, আমাকে আরেকজন ফোন করছিলাম দেয় নাই, বুঝছেন? ওই কার্ডটা আমার রিটার্ন করে দিয়েছে হোম অফিসে। জি। এখন আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল, ওরা দিয়ে দিয়েছিল বায়োমেট্রিক কার্ড আমার অ্যাড্রেসে, আমার ঘরে, আমার ওয়াইফে আমার কাছে দেয় নাই। এখন আমি কি করতে পারি ভাই, একটু হেল্প করবেন? অবশ্যই, আমি খুবই দুঃখিত যে আপনার ওয়াইফ আপনাকে এই বায়োমেট্রিক কার্ডটি দেয়নি, না দিয়ে প্রদান করে উনি খুব জঘন্য একটি কাজ করেছেন। আমি আমার শো থেকে জঘন্য একটি কাজ করে, কেননা জেনে শুনে আপনাকে বিষ পান করানোর কোনো মানে হয় না। যদি আপনাদের ভিতরে কোনো দাম্পত্য কলহ থেকে থাকে, কোন ঝগড়া হয়ে থাকে অথবা ইয়ে হয়ে থাকে, এই কারণে আপনার লাইফটাকে তো
উনি এভাবে মানে ইয়া করে রাখতে পারেন না। এবং এবং সেক্ষেত্রে যেহেতু উনি আপনাকে থামানোর চেষ্টা করেছে, আমরা আপনাকে থামানোর জায়গা থেকে উদ্ধার করবো ইনশাল্লাহ। আপনি যে কাজটি করবেন, আপনি আপনার যদি নতুন কোনো অ্যাড্রেস থেকে থাকে সেই অ্যাড্রেসটি প্রোভাইড করবেন। সেই অ্যাড্রেসটি প্রোভাইড করে আপনি ওখানে ব্যাঙ্ক স্টেটমেন্টস অথবা অন্যান্য ডকুমেন্টসগুলি রেডি করবেন। রেডি করে আপনি বলবেন যে আপনার বায়োমেট্রিক্স কার্ডটি আপনি পাননি আপনি, এবং এটি বলে যে অ্যাপ্রুভ যে লেটারটি রয়েছে সেখানে একটা রেফারেন্স নম্বর থাকবে, উপরে একটি অ্যাড্রেস থাকবে। সেই রেফারেন্স নম্বর এবং অ্যাড্রেসটিকে ব্যবহার করে কবে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেটি এভিডেন্স দিয়ে আপনি যদি হোম অফিসে যোগাযোগ করেন, আমি করেছি ভাই এগুলি, আমি হেল্প করেছি অনেক ভিক্টিমকে, আপনিও সেই ভিক্টিমের অবস্থা থেকে বের হয়ে আসবেন ইনশাল্লাহ। তো আপনি আমাদেরকে আবার ফোন দেবেন, আমরা বিজ্ঞাপন বিরতিতে চলে এসেছি। আর অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি, আলোচনা করতে করতে আমি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি চলে এসেছি। আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিজ্ঞাপন বিরতির মধ্যখানেও সেই প্রশ্ন উত্তর আমি দিয়ে গিয়েছি, এই পর্যায়ে সেটি অব্যাহত থাকবে। তো যেহেতু দর্শকরা আমাদের প্রাণ, চলে যাচ্ছে সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক, আমি আপনাকে অনুরোধ করছি টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দিয়ে, মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন, নয়তো আপনি আমার যে সাউন্ডটি আপনি শুনতে পাবেন না। হ্যালো, আমি এই দর্শক হারিয়ে ফেলেছি। তো বিজ্ঞাপন বিরতির মাঝখানে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন, তার প্রশ্ন ছিল আয়লার সংক্রান্ত বিষয়ে, এবং যে প্রশ্ন উত্তরটা আমি এর আগে দিয়ে দিয়েছিলাম সে কারণে রিপিট করছি না। আবার আরেকজন দর্শক আমার কাছে চলে এসেছেন, চলে যাচ্ছে দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন? মহিত ভাই, এত সুন্দর হাসি মারলেন, অনেক ভালো লাগে, দেখলে ভালো হয়ে যায়। আমি অনেক দূর থেকে। সুবহানাল্লাহ, আপনি বলেন আমাকে দেখলে কি ভালো হয়ে যান। আমি আপনার উদ্দেশ্যে একটি কথা বলি ভাই। না না না, আমি এখন কোন কবিতা আবৃত্তি করব না। বলুন ভাই, এত চমৎকার করে বলেন। আল্লাহ পাক আপনাকে অনেক রহমত দান করুন। আপনাকে দেখলেই ভালো হয়ে যায়, খুব ভালো লাগে আপনাকে। আমার দেখতে বলতে চাই, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য। সুবহানাল্লাহ। ভাইয়া আমি একটা কথা বলি, আল্লাহ হায়াতে। উরি বাবারে, আপনি এইভাবে কথা আমি 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 আপনাকে একটু সাথে রেখে কথা বলছি। আমি লাস্ট উইকে নৌকাবাজ যেটা হয়েছে আপনার বার্মিংহামে, সেখানে গিয়েছিলাম এনটিভি ফ্যামিলিকে সাথে নিয়ে, সমস্ত হোল ফ্যামিলি আমরা ওখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটিদের ভিতরে আপনার মতো আরেকজন, মানে প্রাণের ভিতরে এত ভালোবাসা, এত শ্রদ্ধাবোধ, এবং উনি আরেকজন আইনজীবী। আপনি জানেন যে একজন আইনজীবী ভালো করলে আরেকজন আইনজীবী কিন্তু সাধারণত আপনার প্রশংসা আমরা করতে চাই না। আমরা আমাদের ভিতরে করোনা ভাইরাসটা আক্রান্ত, মানে কেউ ভালো করলে সুন্দর করে কথা বলে আমরা তো অ্যাপ্রিসিয়েট তো করতে পারি না, উল্টো পা ধরে টেনে নামানোর চেষ্টা করি। আর এই ভদ্রলোক, উনি একজন আইনজীবী, আমি ওনাকে কখনো পার্সোনালি আগে কখনো কথা বলিনি। ইনি হচ্ছেন সলিসিটার সোহেল ভাই, আমাদের এনটিভিতে এটি শো রান করেন উনি বিকেলে, এবং এত সুন্দর করে, এত চমৎকার করে, এত আদর করে উনি আমাকে গ্রহণ করেছেন এবং এতভাবে সম্মান দেখাচ্ছিলেন। আপনি আমাকে ঠিক সেইভাবে সম্মান দিয়েছেন আপনি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাকে সম্মান করার মতো উপযুক্ত হইতেই পারি না। আপনার মতো এত ওপেন মাইন্ডেড কোন লোকই আমি দেখি নাই আমার জীবনে। আল্লাহ আপনাকে অনেক রহমত দান করুক। আমি খালি আপনাকে বঙ্কিমচন্দ্রের একটি বিখ্যাত কথা আপনাকে বলছি। উনি বলেছিলেন আমাদের আশেপাশে যে অধম লোকজন, শয়তানি এবং এবং গোমরাহি যাদের ভিতরে ঢুকে গেছে, তাদের উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র, উনি মুসলমান কিন্তু না, উনি অন্য ধর্মের একজন মানে বিখ্যাত কবি, উনি বলেছিলেন শয়তানের বাচ্চা তুই অধম, তাই বলে আমার তো উত্তম হতে কোনো সমস্যা নেই, তুই অধমই থাকবি, বাট আমি উত্তম, আরো উত্তমতর হওয়ার চেষ্টা করব। আপনি সেরকম একজন মানুষ ভাইয়া, উত্তম মানুষ, উত্তম শ্রেণীর মানুষ ভাইয়া। এবং এভাবে যে আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করার মতো আমি কোনো কিছু করিনি, তুচ্ছ, আমি ক্ষুদ্র ধুলাবল, আমি রাস্তায় ফেলে দেয় ডাস্ট, বাট এই ধুলাবলকে আপনি এভাবে মূল্যায়ন করেছেন ভাইয়া। আপনার মন খুব সাদা, আল্লাহ আপনাকে জীবজীবী করুন। আলহামদুলিল্লাহ, এটা আমি বলতে হয় মন সাদা। আমার বলুন যে এইটা দরকার ছিল, জি আমি বলবো আপনাকে। অফকোর্স, হ্যাঁ হ্যাঁ, ফিল ফ্রি, অবশ্যই বলুন আপনি। আচ্ছা, আমি মানে আয়ারল্যান্ড পাইছি তো, অস্ট্রিয়া থেকে মুভ করছিলাম। অস্ট্রিয়া থেকে? জি বলুন। জি হ্যাঁ, কবে মুভ করেছেন? আয়ারল্যান্ড পাইছি। আয়ারল্যান্ড কবে পেয়েছেন? আমি আপনার অনুষ্ঠানে শুনি। আয়ারল্যান্ডটা কবে পেয়েছেন আপনি? বায়োমেট্রিক কার্ডটা কি, এটা কি আমার দরকার আছে? আয়ারল্যান্ড কবে পেয়েছেন আপনি? 2 বছর আগে, 2019 এর 16 মে। আচ্ছা, এই আয়ারল্যান্ড কি আপনি 5 ইয়ার্স কমপ্লিট করার পরে পেয়েছিলেন? 5 ইয়ার্স না, 5 ইয়ার্সের সময় আমি একটু ডিফেক্টিভ হয়ে গেছিলাম, আপনার ওইটা বাদ হইয়া 10 ইয়ার্স রুটে পাইছিলাম। 10 ইয়ার্স রুটে পেয়েছেন। আচ্ছা, এখন তো আপনার আয়ারল্যান্ড আছে, আপনি আয়ারল্যান্ড তো আছে আপনার এখন। জি, আপনি ইউরোপিয়ান রুটে পেয়েছেন আপনি আয়ারল্যান্ড? 10 ইয়ার্স রুটে।
10 স্টুডেন্ট পেয়েছেন আইএলআর। আপনি সরাসরি আপনি আচ্ছা আপনার মাঝখান দিয়ে ডিফেক্টিভ ছিল আপনার এটা কি আপনি প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফে পেয়েছিলেন নাকি ইউরোপিয়ান ইউনিয়ন? না ডিফেক্টটা হলো কি ডিফেক্টটা বলি এটা বড় ধরনের কিছু না ওই পিআর পাইছিলাম যে ওইটা পাওয়ার পরে 4 মাসের মতো ছিলাম এই জন্য আমার আবার 10 বছরের রুটে দিচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে। তারপরে এখন তো 21 বছর চলে আমার বিয়ের থেকে আমি এখানে করছি মুভ করছি। আপনি যেটা করবেন ভাই 2 বছর আগে আমি বায়োমেট্রিক যে কার্ড এর ব্যাপারটা আমি বুঝি না এটা বায়োমেট্রিক কার্ড হচ্ছে এরকম যে আপনার যারা ইউরোপিয়ান ন্যাশনাল যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে যে আইএলআর যদি দিয়ে দেওয়া হয় এবং আপনার প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস এবং সেটেলমেন্ট স্ট্যাটাস সংক্রান্ত বিষয় আপনি জেনে গিয়েছেন অলরেডি। এটা ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের আন্ডারে এই স্কিমটা এসছে আপনি এর আগে স্কিমের আন্ডারে আপনার এই আইএলআর পেয়েছিলেন আপনি এবং প্রি সেটেলমেন্ট এবং সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যারা এখানে থাকার পারমিশন পাচ্ছেন তাদের একটি পৃষ্ঠা দেওয়া হচ্ছে। আর আপনার যে আইএলআর আপনি যখন পেয়েছেন তখন আপনাকে একটি স্ট্যাম্প দেওয়ার কথা ওরা এবং ওই স্ট্যাম্পটি নিয়ে ওই স্ট্যাম্পটি নিয়ে আপনি মুভ করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার একটু করি আপনাকে কমেন্ট সরি জি আমার হইতে পাসপোর্টের মধ্যে লিংক করে দিচ্ছে পাসপোর্টটা দিছিল আপনার গোমুখে নিয়া ওইটা লিখে দিচ্ছে আমার লিংক আছে পাসপোর্টের সাথে জি জি হ্যাঁ তো আমি বাংলাদেশে গেছি জি ইসরোয়া আমাকে কিছু করে নাই সমস্যা নাই কোনো। আচ্ছা আপনি কি নতুন পাসপোর্ট ইউজ করেছেন নতুন পাসপোর্ট? জি আর নতুন পাসপোর্ট হলে আপনাকে অবশ্যই মানে যে এনটিএল একটি ফর্ম আছে এটি ব্যবহার করে আপনাকে মানে বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। জি লাগবে এটি আপনার বায়োমেট্রিক লাগবে আমার? জি জি নতুন পাসপোর্ট যে আপনার পাসপোর্ট যদি নতুন হয়ে গেছে আমি আপনার জীবনটাকে সুন্দর করার জন্য কথাটা বললাম আপনার জীবনটা যাতে আপনার প্রশ্নবিদ্ধ না হয় ট্রাভেলিং করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মানে এনটিএল এটি মাত্র 135 থেকে 140 পাউন্ড একটি ফি এটি দিয়ে আপনি নিয়ে নেন বায়োমেট্রিক কার্ডটি এটা আপনাদের সুবিধা হবে ভাইয়া। আচ্ছা এক্সট্রা আপনি ভাই এক্সট্রা কোনো কথা বলতে গেলে আপনি কমপ্লিকেটেড করে ফেলেন লাইফটাকে সুন্দর করে ফেলেন সহজ করে ফেলেন। থ্যাংক ইউ আমি যেটা বুঝলাম। আরেকটা হলো আমার ছেলে ওইও পাসপোর্ট অস্ট্রিয়ান নিতে কিন্তু জন্ম নিতে ইউকেতে ওখানেও লাগবে না? জি 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 কি আরেকবার বলেন তো কাইন্ডলি। আমার ছোট ছেলে ইউকেতে জন্ম নিতে কিন্তু আমি অস্ট্রিয়ান পাসপোর্ট নিচ্ছি ওরও আইএলআর আছে ওরও লাগবে না বায়োমেট্রিকটা না? জি জি লাগবে জি। এখন ও আপনার ছোট ছেলে কি আপনার আইএলআর পাওয়ার আগে হয়েছে না পরে হয়েছে? আমি আইএলআর পাওয়ার আগে হয়েছে। ও আচ্ছা এই কারণে ব্রিটিশ হতে পারে ওরও লাগবে বায়োমেট্রিক কার্ড জি লাগবে যদি নতুন পাসপোর্ট হয়ে গেলে ওর বায়োমেট্রিক কার্ড লাগবে জি। ওকে ঠিক আছে ভাইয়া এটা ওই হোম অফিসে সব ডিটেইলস থাকবে না? জি 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 থাকবে। আমি আপনাকে বলে দেবো কোথায় আপনি অ্যাপ্লাই করবেন। আমি বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি আপনি লাইনে থাকবেন আমি আপনাকে বলে দেবো কোথায় যোগাযোগ করলে আপনার জন্য সুবিধা হবে এবং আমার পক্ষ থেকে আপনার জন্য একটা ফ্রি অ্যাডভাইস হচ্ছে এটা আমার মন থেকে প্রাণ থেকে ভালোবাসা হিসেবে উপহার। থ্যাংক ইউ স্যার। এটা আপনি বিজ্ঞাপন বিরতিতে চলে গেলে ফোন দেবেন অথবা এখন লাইনে থাকেন আমি আপনাকে উত্তরটা দিয়ে দেবো ঠিক আছে? তবে আপনি বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের ফোন দেবেন আবার ইনশাল্লাহ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ স্টে ওয়েল ইউ গুড ম্যান। আমাদের আমি চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কে বলছেন কোথা থেকে বলছেন? কেমন আছেন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনার কথাবার্তা খুবই সুন্দর লাগতেছে আমাদের কমিউনিটির জন্য খুবই উপকারী কথাবার্তা বলে। শোনেন আপনারা খুব গুড ম্যান আমাদের ভিতরে ভালো মানুষের সংখ্যা বেশি আপনাদের মতো মানুষের সংখ্যা বেশি আমি ঠিকমতো কথাই বলতে পারি না আমি বাট ধন্যবাদ আপনাদের আপনার প্রশ্ন করুন ভাইয়া থ্যাংক ইউ ভাই। আমার একটা প্রশ্ন ছিল জি আমি 2.5 বছর আগে ফার্দার সাবমিশন করেছিলাম জি। তো যে সময় ফার্দার সাবমিশন করেছিলাম তখন আমার বাচ্চার বয়স এই দেশেই জন্ম আমার বাচ্চার তখন 6.5 বছর ছিল। 6.5? হ্যাঁ জি 6 বছর ছিল যখন আমি ফার্দার সাবমিশন করেছি। আমি বুঝতে পারছি জি ভাই। ওকে তো গত 6 মাস আগে আমার বাচ্চাদের 7 বছরের উপরে হয়ে গেছে জি তাদেরকে আমি রিমাইন্ডার দিয়েছি ওইটা আমার ফার্দার সাবমিশনের সাথে অ্যাড করার জন্য জি। তো তারা 3 সপ্তাহ পরে আমাকে বলছে যে বাচ্চার স্কুলের লেটার তারপরে ডক্টরের লেটার সবকিছু পাঠিয়ে দেওয়ার জন্য জি। তো আমি গত 6 মাস আগে পাঠিয়ে দিয়েছি জি। তো 60 সপ্তাহ আগে তারা বলছে যে আমরা ওই 6 মাস একত্রে আছি যে কারেন্ট অ্যাড্রেস এবং বাচ্চাকে স্কুল থেকে সে পিক আপ করে আমার ওয়াইফের সাথে আমি আছি কিনা প্রুফ অফ অ্যাড্রেস সব কিছু পাঠিয়ে দেওয়ার জন্য। তো
আমার দুই বাচ্চা স্কুলে যায়, আমি স্কুল থেকে লেটার, কনফার্মিং লেটার জি আইনা সবকিছু পাঠিয়ে দিয়েছি 2 সপ্তাহ আগে। জি 2 সপ্তাহ পরে তারা আমাকে ইমেল দিছে যে আমার বাচ্চাদের বায়োমেট্রিক দেওয়ার জন্য। বুঝতে পারছেন? জি হ্যাঁ, আমার বাচ্চাদের বায়োমেট্রিক দেওয়ার জন্য। তখন বর্তমানে আমার বড় বাচ্চার বয়স 8 বছর 8 মাস, জি, আর ছোট বাচ্চার বয়স 3 বছর। বুঝতে পেরেছি। মানে কি করতে হবে আমি বলে দিচ্ছি আপনাকে। তো আমাদের আলোচনা করতে করতে বিজ্ঞাপন বিরতি চলে এসে আপনি আমাদের টেলিভিশনের সামনে থাকবেন, আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। আমি সেই আলোচনা করতে করতে আমরা একটি বিজ্ঞাপন বিরতি শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা কোথাও যাবে না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, এডিবির সাথে থাকুন, আইন অধিকার মুহিত খানের সাথে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানটাকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। একজন দর্শক আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, তার প্রশ্ন উত্তরটি দিতে গিয়ে থেমে গিয়েছিলাম বিজ্ঞাপন বিরতিতে চলে আসার জন্য। তো এই অধ্যায়ে সেই দর্শকের প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। দর্শক, আপনার প্রশ্ন ছিল যে আপনার 2.5 বছর আগে ফার্দার সাবমিশন করেছিলেন, তখন আপনার একটি বাচ্চার বয়স ছিল 7.5 বছর, বড় বাচ্চার বয়স ছিল 7.5 বছর, এবং এর পরবর্তী 2.5 বছরের পরবর্তী পর্যায়ে আপনার সাথে হোম অফিসের বিভিন্ন সময় আপনার যোগাযোগ হয়েছিল। 6 মাস আগে একটি যোগাযোগ হয়েছিল, কয়েক সপ্তাহ আগে যোগাযোগ হয়েছিল। আপনাকে ফার্দার ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছিল যে আপনি বাচ্চাগুলি 2জন বাচ্চা এখন আপনার আছেন, প্রুফ অফ অ্যাড্রেস চেয়েছে, অ্যাকোমোডেশন ঠিক আছে কিনা, আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক এখন আছে কিনা, কমিউনিকেশনগুলো ঠিকমতো হচ্ছে কিনা, এই সংক্রান্ত বিষয়ে আপনাকে এভিডেন্স সাবমিট করতে বলা হয়েছিল এবং আপনি এগুলো সাবমিট করেছেন। আপনার প্রশ্ন করতে গিয়ে থেমে গিয়েছিলেন। আমি সেই থেমে জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার প্রশ্ন ছিল এই যে আপনার এখন কী হতে পারে, কী করবেন আপনি। আমি আপনাকে বলছি এই অনুষ্ঠান থেকে আপনার জন্য সুখবর অপেক্ষা করছে। তার কারণ যেহেতু আপনার এটি বাচ্চা বয়স 7 বছর হয়ে গিয়েছে এবং আরেকটি বাচ্চাও ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে এবং আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক দাম্পত্য জীবন সঠিক রয়েছে এবং আপনি প্রয়োজনীয় তথ্য হোম অফিসকে সাবমিট করতে পেরেছেন। হয়তোবা if Allah is if Allah is kind enough, if you are lucky enough, inshallah, Allah is always kind. If you are lucky enough, inshallah, with Allah's kindness, you'll have a new life, inshallah. ইংল্যান্ডেই আপনি হয়তোবা এই 2021 এর ভেতরে, এখন অগাস্ট চলছে, সেপ্টেম্বর অথবা অক্টোবরের ভেতরে আপনি হয়তোবা একটি সুন্দর সিদ্ধান্ত পেয়ে যাবেন এবং যে সিদ্ধান্তের অধীনে আপনাকে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের অধীনে আপনাকে হোম অফিসের পক্ষ থেকে থাকার আপনাকে পারমিশন দেওয়া হবে এবং আপনাকে 2.5 বছরের থাকার জন্য পারমিশন দেওয়া হবে। আর আপনি ওদেরকে পুশ করার কোনো দরকার নেই। মাত্র যেহেতু আপনি ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন, 3 সপ্তাহ মাত্র গিয়েছে, গিভ দেম অ্যানাদার 4 to 8 weeks টাইম। এবং আমি আশা করি আপনি এই নতুন বছরে 2021 শেষ হওয়ার আগেই আপনি আবার হেসে উঠবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি এই দর্শককে হারিয়ে ফেলেছি। তো প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের অধীনে আপনারা যারা অ্যাপ্লিকেশন সাবমিট করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনার কাইন্ডলি যখনই কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করার পর হোম অফিস থেকে যদি কোনো যোগাযোগ করা হয় আপনাদের সাথে এবং 2-3 সপ্তাহ আগে যদি আপনারা কোনো ডকুমেন্ট সাবমিট করে থাকেন, আপনারা প্যানিক করবেন না। আপনাদের জন্য কোনো না কোনো একটা সুখবর অপেক্ষা করছে হোম অফিসের পক্ষ থেকে এবং আপনারা সেই সুখবর পাওয়ার পর আপনারা মানে আনন্দ হেসে উঠবেন। এবং প্যানিকের থেকে আপনারা যদি বারবার পুশ করেন, আমি সবসময় এভাবে এক্সাম্পল দিই যে ধরেন আপনার পকেটে আছে 10 টাকা, আমি খুব অসহায় গরিব একজন ব্যক্তি, আমার কাছে প্রয়োজন আপনার সাহায্যের। আমি যদি আপনার 10 টাকা যদি 1 টাকা যদি আমি সাহায্য প্রার্থনা করি, আমি কিন্তু আপনাকে খুব বিনয়ী হয়ে বলবো আমাকে এটি 1 পাউন্ড দেন, আমি খাবার কিনে খাবো। আর যদি আপনি পুশ করার চেষ্টা করেন, আমি আপনাকে 1 পাউন্ড কিনে 50 পেলেও দেবো না, 10 পাউন্ড দিয়ে দেবো আপনার ব্যবহারের কারণে। চলে যাচ্ছি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। এই দর্শককে অনুরোধ করছি আপনি আবার ফিরে আসেন, কারণ আমি অ্যাডভাইস যখন দিচ্ছিলাম সেই মুহূর্তে আপনি লাইনে ছিলেন, বাট লাইনটি কেটে গিয়েছে। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শককে আমরা হারিয়ে ফেলেছি। তো অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে যে কথাটা আমি বলছিলাম যে যখন হোম অফিসের কাছে কোনো আপনারা হিউম্যান রাইটস সংক্রান্ত বিষয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনারা হতাশ হবেন না এবং যদি একটি লং টার্ম সময় ধরে পেন্ডিং থাকে, যখন হোম অফিসের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, পুশ করে ওদেরকে বিরক্ত করার কোনো দরকার নেই। ভদ্র হয়ে, মার্জিত হয়ে, সাবমিসিভ হয়ে আপনারা যদি মানে বিনয়ের সাথে যোগাযোগ করেন, যে 10 পাউন্ডের যে কথাটি আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে বলেছিলাম, যদি ঘাড়ামি করে যদি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, আপনাকে 1 পাউন্ড কেন 5 পেনি আপনাকে দেবে না। বা ভদ্র হয়ে, বিনয়ী হয়ে যদি আপনারা আত্মমানবতার মতো করে যদি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করেন, আপনার পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ভাই, আমি যখন আগে ফোন করেছিলাম, জি ভাই স্যার, প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন। আরেকটা ছোট্ট একটা প্রশ্ন হয়ে গেছিল, বাচ্চার 7 বছরের
জি ভাইয়া। হ্যাঁ, আমার বাচ্চাদের এখন বায়োমেট্রিক চাইছে 2 সপ্তাহ পরে শেফিল্ড দেওয়ার জন্য। ভেরি গুড নিউজ। তো আমাদের তো চায় নাই, আমার তো দেয়া আছে, আর আমার ওয়াইফের এখন 10 বছর আগে দেয়া ছিল। জি, এখন কি হতে পারে? এখন যেহেতু আপনাদের আগেই বায়োমেট্রিক দেওয়া ছিল এবং আপনাদের বাচ্চাদের কোনো বায়োমেট্রিক দেওয়া ছিল না, ওরা পারমিশন দেওয়ার আগে এই হোল ফ্যামিলিকে ফ্যামিলি ইউনিট হিসেবে পারমিশন দেবে। আমি এমনও কেস করেছি, হাজব্যান্ডের আগে ছিল একটা নাম উনি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন, পরবর্তী ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে আমার কাছে এসেছিলেন, আমি সেই হাজব্যান্ডের নেম ডিটপোল দিয়ে চেঞ্জ করে দিয়ে আমি একসাথে করে দিয়েছি। এবং যেহেতু হাজব্যান্ডের আগের নামে বায়োমেট্রিক আরেকটা ছিল, ওটাকে নিয়ে এসে হোল ফ্যামিলি ইউনিট করে আমি এদের পারমিশন নিয়ে এসেছি। আর আপনার ক্ষেত্রে যেটি হবে, যেহেতু আপনার ওয়াইফের আগে বায়োমেট্রিক্স দেওয়া ছিল, আপনার আগে বায়োমেট্রিক দেওয়া ছিল এবং আপনাদের বাচ্চাদের কোনো বায়োমেট্রিক্স দেওয়া ছিল না, এই কারণে আপনার বাচ্চাদের বায়োমেট্রিক্সের জন্য ওরা আপনাকে রিকোয়েস্ট করেছেন। আপনি কোনো মনে করুন, আপনার আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কোনো প্রশ্ন না। এখন আপনার এখন কি আপনাকে প্রশ্ন এরকম কি হতে পারে, তাই তো? হ্যাঁ ভাইয়া, খুবই মহা সুসংবাদ আপনার জন্য ওয়েট করছে। ইউ আর রাইট এট দি এন্ড অফ দি টানেল। আপনার সামনে সূর্য অপেক্ষা করছে, টানেল শেষ, আপনার পাহাড়ে চলে আসেন। বাচ্চাদের বায়োমেট্রিক্স দেবেন, এমন হতে পারে উইদিন 3 থেকে 4 উইক্সের ভিতরে আপনার সিদ্ধান্ত চলে আসবে। এবং হোম অফিস থেকে যে চিঠি এসছে, সেখানে বাচ্চাদের বায়োমেট্রিক্স দেওয়ার সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেই ধরনের একটা লিস্ট দিয়ে দেওয়ার কথা। যদি লিস্টে কোনো ডকুমেন্টস না থেকে থাকে, জাস্ট বাচ্চাদেরকে সাথে নিয়ে যাবেন, ওদের পাসপোর্ট সাথে নিয়ে যাবেন অ্যাজ প্রুফ অফ আইডি, বার্থ সার্টিফিকেট সাথে নিয়ে যাবেন, আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট সেগুলি সাথে নিয়ে যাবেন, আপনার দুজন একসাথে যাবেন এবং আপনাদের ফার্দার সাবমিশন যে ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করেছিলেন সেগুলি একটা সেট কপি আপনাদের সাথে রেখে দেবেন, ইন কেস ইফ দে ডু সিক এনি ফার্দার ডকুমেন্টস। এগুলো নিয়ে যদি আপনি যান, হাই পসিবিলিটি ভাইয়া আপনারা পারমিশন পেয়ে যাবেন ইনশাল্লাহ, হোল ফ্যামিলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া, প্যানিক করবেন ইনশাল্লাহ। আর পেয়ে যাওয়ার পর আমাদের ফোন দিয়ে বলবেন মুহিত ভাই পাইয়া গেছি। অবশ্যই নিশ্চয়ই খাবো। না, আমাদের এনটিভি আপনাদের টিভি, আমাদের অফিস চলে আসবেন, আমরা এনটিভির পক্ষ থেকে আপনাকে মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া, ধন্যবাদ। যেই দর্শক একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে ওনার বাচ্চা বয়স 7 ইয়ার্স হয়ে গিয়েছে এবং যখন ফার্দার সাবমিশন পেন্ডিং ছিল তখন ওনার বাচ্চা বয়স 7.5 ইয়ার্স ছিল। এরকম প্রচুর অ্যাপ্লিকেন্ট কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় যোগাযোগ করে থাকেন, আমাদের টেলিভিশনের সরাসরি শোতে টেলিফোন করে থাকেন। যখনই একটি বাচ্চার বয়স 6.5 থেকে 7 বছরের ভিতরে চলে আসে, তখন কিন্তু ইমিগ্রেশন রুলসের ভিতরে এটি পড়ে যায়। একটি সময় ছিল যখন এটি ইমিগ্রেশন রুলসের বাইরে ছিল, পলিসি হিসেবে ছিল DP 3/96 বলে একটি পলিসি ছিল, সেই পলিসির অধীনে ছিল। এর আগে 93-তে আরেকটি পলিসি ছিল, 96 আরেকটি পলিসি ছিল। এই পলিসিগুলোকে একীভূত করে 2012 যে আইনটি এসেছিল জুলাইতে, সেটিকে এখন ইমিগ্রেশন রুলসের ভিতরে নিয়ে আসা হয়েছে। যখন একটি বাচ্চা বয়স আপনাদের 7 বছর হয়ে যাবে, ক্রাইটেরিয়া হচ্ছে ওয়েদার উড ইট বি রিজনেবল ফর দিস চাইল্ড টু লিভ দ্য UK অর নট। এই ক্রাইটেরিয়া, এটির অধীনে আপনি যদি দেখাতে পারেন যে এই বাচ্চাটির যে কানেকশন সব ইংল্যান্ডে, প্রাইভেট লাইফ ইংল্যান্ডে, সোশ্যাল টাইস, ফ্যামিলি টাইস, ইকোনমিক টাইস, স্কুল টাইস, ফ্রেন্ড টাইস, এই সমস্ত জিনিসগুলো যে আপনারা এস্টাবলিশ করতে পারেন ইংল্যান্ডের ভেতরে রেখে এবং প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে, এবং বাংলাদেশের সাথে অথবা বিশ্বের অন্য কোনো দেশের যেখান থেকে তারা এসছে, তাদের ফ্যামিলি এসছে, তাদের কোনো কানেকশনস নেই, কানেকশনস হারিয়ে গেছে, এগুলো এস্টাবলিশ করতে পারলে কিন্তু এই 7 ইয়ার্স চাইল্ড পলিসির মাধ্যমে, রুলসটির মাধ্যমে বাবা মা সহ হোল ফ্যামিলি এখানে পারমিশন পেয়ে যাওয়ার একটি দিক রয়ে গেছে এখন ইমিগ্রেশন রুলসের ভেতরে। তো এটি আপনারা মনে রাখবেন। তো চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আর আজকে সুপ্রিয় দর্শক আপনাদের বলে দিচ্ছি, আজকে কিন্তু প্রচুর দর্শক আমাদের ফোন দিচ্ছেন, যদিও বাংলাদেশ আজকে কিন্তু খেলছে, ক্রিকেট খেলা খেলছে। এই ক্রিকেট খেলা বাদ দিয়েও আজকে কিন্তু অনেক দর্শক আমাদের সাথে এই অনুষ্ঠানে দেখছেন, সেজন্য দর্শকদের উদ্দেশ্যে আমি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আর যারা ইউরোপিয়ান ইউনিয়ন মাইগ্রেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি সংবাদ দিয়ে দিব আমি আজকের অনুষ্ঠান শেষ করার 5 মিনিটের আগে। এবং আমি যখন বুঝতে পারবো যে আমার হাতে 5 মিনিট রয়েছে, এটি জানার সাথে সাথে আমি আপনাদেরকে সেই আপডেটটি দিয়ে দিব আমি, এবং সেই আপডেটটি পেয়ে অনেক ইউরোপিয়ান নাগরিকগণ উপকৃত হবেন। আমার হাতে বোধহয় 5 মিনিটের মতো রয়ে গেছে, আমি চেক ব্যাক করে আমি বলছি আপনাদেরকে। এখনও আমার হাতে 5 মিনিট বেশি সময় রয়ে গেছে, তো আমি সেই আপডেটস আমি এখন দেবো না, আমি অনুষ্ঠান শেষ করার 5 মিনিট আগে আপনাদেরকে সেই আপডেটসটি দিয়ে দেবো। আর অন্যান্য দর্শক যারা এখন খেলাতে চলে গেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি অনুষ্ঠানের প্রারম্ভে আরেকজন দর্শক আমাকে ফোন করে বলেছিলেন যে ওনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং, উনি সামনে অ্যাপ্লাই করবেন ফর ILR, এবং এই অ্যাপ্লিকেশনটির ক্ষেত্রে হোম অফিস থেকে কোনো ধরনের ওয়ান ডে সার্ভিস এসছে কিনা এবং সেই উইংটি ওপেন হয়েছে কিনা। তো আমি ওনার উদ্দেশ্যে বলেছিলাম যে সেই উইংটি এখন ওপেন হয়নি, এবং ওনার ভিতরে একটি আশঙ্কা ছিল যে উনি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করেন, উনি সেলফ এমপ্লয়েড, উনি কি কাজ করতে পারবেন কিনা। তো
আমি তখন ওনাকে বলেছিলাম ওনার প্রশ্ন উত্তরে যে উনি কাজ অব্যাহত রাখতে পারবেন, সেকশন 3C লিভ এটি ওনাকে সাহায্য করবে। এখন ওনার মনের যে প্রশ্ন আশঙ্কা উনি কাজ করতে পারবেন কিনা, সেই আশঙ্কাটি দূর করার জন্যই হোম অফিসের পক্ষ থেকে নতুন যে আরেকটি আপডেটস এসছে 6 অগাস্ট 2021, আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই আপডেটসটি কি। সেখানে বলা হয়েছে আস্ক দি হোম অফিস টু চেক ইয়োর ইমিগ্রেশন স্ট্যাটাস ইজ কারেক্ট, অর্থাৎ আপনার যে বর্তমান যে ইমিগ্রেশন স্ট্যাটাসটি রয়েছে সেটি কি কারেক্ট কিনা এটি জানার জন্য আপনারা হোম অফিসের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এই যোগাযোগ করার সময় আপনাদের যে কাজ করার অধিকার রয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে যে প্রশ্ন যখন জিজ্ঞেস করেন, যে বেনিফিটের জন্য আপনারা এন্টাইটেলড কিনা সেই সংক্রান্ত বিষয়ে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন এবং হোম অফিসের পক্ষ থেকে আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি, যেগুলি সাধারণত অ্যাপ্লিকেশন করার সময় হোম অফিসকে পে করতে হয়, কোনো ধরনের ফি আপনাদেরকে পে করতে হবে না। এবং একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে এবং এই ফর্মটি কমপ্লিট করার পরে আপনাদের অ্যাডিশনাল যে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো হোম অফিসের একটি ইমেল অ্যাড্রেস রয়েছে যেটি ic@homeoffice.gov.uk, সেই ইমেল অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। আর আপনারা বাই পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। প্রচুর দর্শক রয়ে গেছেন আমাদের জন্য লাইনে, চলে যাচ্ছি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি ইসলিংটন থেকে। থ্যাংক ইউ ভাই, প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন করবা, পুলিশ স্টেশন প্রবলেম করে আপনার অ্যারেস্ট হওয়ার নেই কিনা নিয়ে, আপনি মান সম্মান দেও না, ব্রিচ অফ পিস্তল লাগে আপনার দরিয়া নিবে কিনা নেই? কিসের জন্য? আপনার পুলিশ স্টেশন ধরে না না, আপনি আমাকে সমস্যাটা বলে হেল্প করবো আমি আপনাকে। আপনি পুলিশের নম্বর পাবে তো নাম্বার 1 ওটা আমার প্রশ্ন কিছু বুঝাই পায়। নাম্বার 2 মোলেস্টেশন ওটা কি লাগানো লাগে। আর নাম্বার 3 ওই লোক কোন ক্লাস আপনি বুঝাই পায়। নাম্বার 3 এর কথা বুঝাই পায়। পেঁয়াজ লাগবে না নেই আপনাদের যেমন ধরো ডাব্বা অনুষ্ঠিত করলে আপনাদের আমি যে বন্যা থাকতে পারি যে ওল্ড ওই দিচ্ছি যে বন্যা পুরানোর দেখছি না 7,500 একটা সাবিং কমানি যায়নি লইয়া করা যায় ওটা আমার বুঝাই পাই। আমি তাকে দিলাম আপনি ফোন রাখেন না ভাই, ফোন রাখেন না আপনি, মানে প্রশ্নগুলি অনেক দ্রুত করেছেন আপনি। প্রথম প্রশ্ন করেন, 1 নম্বর প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন আমি হারিয়ে ফেলেছি দর্শকে। তো উনি ফোন রেখেছেন, উনি পুলিশ স্টেশনের কথা বলেছেন। উনি, আমি জানি না আপনারা ফোন বুঝতে পেরেছিলেন কিনা, প্রশ্নগুলি খুব দ্রুত উনি কথা বলছিলেন উনি। তো যতটুকু আমি বুঝতে পেরেছি ওনার প্রশ্ন থেকে, পুলিশ যদি কাউকে পুলিশ স্টেশনে অ্যাটেন্ড করতে বলে, সে যদি পুলিশ স্টেশনে না যায় সেক্ষেত্রে কী হতে পারে, কনসিকুয়েন্সগুলি কী হতে পারে, এই ধরনের এটি জিনিস। এবং ব্রিচ অফ পিস বলে উনি এটি টার্ম উনি ইউজ করেছিলেন। এবং ব্রিচ অফ পিস হলে সেক্ষেত্রে কী হতে পারে, কনসিকুয়েন্সগুলি কী হতে পারে। আমি কিন্তু ওনার কোনো ডকুমেন্টস দেখিনি। এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলির সাথে ক্রিমিনাল ল কানেক্টেড। এবং ক্রিমিনাল লর সাথে যে বিষয়টি, পুলিশ যদি কাউকে কোথাও ধরে যদি পুলিশ স্টেশন থেকে বলা হয় অমুক তারিখে অমুক ডেটে তুমি আসবা, আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট রেস্ট্রিকশনস। যদি না হয় তাহলে কিন্তু আপনি ক্রিমিনাল ল ব্রিচ করছেন আপনি, এবং যে কোনো সময়ে পুলিশ কিন্তু আপনাকে ধরে ফেলতে পারে। এবং যেহেতু পুলিশের এই যে রিকোয়ারমেন্টসটি এবং পুলিশ স্টেশনে অ্যাটেন্ড করেনি, এই কারণে আপনাকে কিন্তু কোর্টে তুলতে পারে। এবং এটি যদি ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, আপনার বিরুদ্ধে মামলা যদি হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট কিন্তু আপনাকে 6 মাসের জন্য জেল দণ্ড দিতে পারে। আবার এই কেসটি যদি আপনার ক্রাউন কোর্ট যায়, তখন কিন্তু আপনাকে 2 বছর পর্যন্ত আপনাকে জেল দণ্ড দেওয়া হতে পারে। আর ব্রিচ অফ পিস যদি পুলিশের পক্ষ থেকে কোনো একটি অর্ডার দিয়ে দেওয়া হয়, যে ব্রিচ অফ পিস মানে কি, আপনি হয়তো বা নেক্সট নেবারের সাথে কোনো নিউসেন্স করেছিলেন, অথবা কোনো না কোনো কারণে আপনার বিরুদ্ধে কোনো একটি রেস্ট্রিকশনস নিয়ে এসে আপনার নেবার হতে পারে। এটি হতে পারে আপনি যে এলাকায় কাজ করেন সেই এলাকাবাসীর পক্ষ থেকে এটি আসতে পারে। আই ডোন্ট নো দি ব্যাকগ্রাউন্ড। এই ব্রিচ অফ পিস সংক্রান্ত বিষয়ে আপনাদের বিরুদ্ধে যদি কারোর বিরুদ্ধে যদি কোনো অর্ডার এসে থাকে, এবং পুলিশের পক্ষ থেকে যদি কোনো রেস্ট্রিকশনস দিয়ে দেওয়া হয়, অথবা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি কোনো অর্ডার এসে থাকে, যদি কোর্ট থেকে যদি অর্ডার যদি এসে থাকে এবং এটিকে যদি ব্রিচ হয়, তাহলে কিন্তু এটি কন্টেম্প্ট অফ দ্য কোর্ট হয়ে যাবে। আর যদি পুলিশের পক্ষ থেকে যদি কোনো অর্ডার এসে থাকে, সেটিকে যদি ব্রিচ করে, সেটি কিন্তু আপনার ক্রিমিনাল লয়ের অধীনে এটি সাজাযোগ্য অপরাধ হয়ে যাবে। এবং পুলিশ কিন্তু যে কোনো মুহূর্তে তাকে অ্যারেস্ট করে, এটি অ্যারেস্টেবল অফেন্স হয়ে যাবে। এবং কোর্টে নিয়ে গেলে এবং ম্যাজিস্ট্রেট কোর্টে গেলে তখন কিন্তু আপনার সর্বোচ্চ 6 মাসের জেলদণ্ড দেওয়ার বিধান রয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টে। আর যদি এটি ক্রাউন কোর্টে চলে যায়, তাহলে কিন্তু এটি 2 বছর পর্যন্ত জেলদণ্ড হয়ে যেতে পারে। তো একটু কেয়ারফুলি হয়ে আপনাদেরকে এই ক্রিমিনাল ল সংক্রান্ত বিষয়ে যে যদি বাধ্যবাধকতা থেকে থাকে, আপনাদেরকে সেটি কমপ্লাই করতে হবে। আর দর্শকের উদ্দেশ্যে বলছে, যিনি আমাকে প্রশ্নগুলি করেছিলেন তার উদ্দেশ্যে বলছি, আপনি যদি আবার ফিরে আসেন, এক এক করে আস্তে আস্তে প্রশ্ন 1 জিজ্ঞেস করবেন, আমি উত্তর দিয়ে দেবো।
কোয়েশ্চেন 2 জিজ্ঞেস করবেন আমি উত্তর দিয়ে দেবো, 3 জিজ্ঞেস করবেন আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ছিল এই প্রশ্ন। তো এই ছিল আজকের অনুষ্ঠানের সর্বশেষ 10 প্রশ্ন। আমি আর কোনো 10 প্রশ্ন গ্রহণ করতে পারছি না, আমাকে ক্ষমা করে দেবেন। আর এই পর্যায়ে বাকি যে 4-5 মিনিট আমি উপহার দিচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নের যে মাইগ্রেন্ট তাদের উদ্দেশ্যে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা ইংল্যান্ডে প্রবেশ করেছেন, আপনাদের ভিতরে অনেকের প্রশ্ন ছিল যে 30 জুন 2021 এই সময়ের ভিতরে যারা প্রি সেটেল স্ট্যাটাস অথবা সেটেল স্ট্যাটাসের জন্য যারা অ্যাপ্লাই করতে পারেননি ইউরোপিয়ান ইউনিয়ন সেটেলমেন্ট স্কিমের অধীনে, তারা কি কোনো ধরনের অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না এই 30 জুন 2021 পার হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে, তাদের জন্য একটি সুখবর দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। আপনাদের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা এসেছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। আপনাদের ভিতরে যারা প্রি সেটেল স্ট্যাটাস অথবা সেটেল স্ট্যাটাসের জন্য যে অ্যাপ্লিকেশন করার টাইম লিমিট 30 জুন 2021 ছিল, যারা অ্যাপ্লাই করতে পারেননি তারা কিন্তু 30 জুন 2021 এই ডেটটি পার হয়ে যায় সত্ত্বেও আপনারা এখনও অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে দুটো গ্রাউন্ডস আপনাদের স্টাবলিশ করতে হবে। প্রথমত, আপনাদের কিছু রিজনেবল গ্রাউন্ড ছিল যে কারণে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারেননি, এবং দ্বিতীয়ত আপনাদের কিছু আদার কম্পেলিং অর কম্পেশনেট রিজনস ছিল যে কারণে আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারেননি। আমি আবার বলছি, প্রথম যে রিজন সেটা হচ্ছে রিজনেবল গ্রাউন্ডস। কিছু রিজনেবল গ্রাউন্ড ছিল, গ্রহণযোগ্য কিছু রিজন ছিল যে কারণে আপনারা 30 জুন 2021 আগে আপনাদের সেটেল স্ট্যাটাস অথবা প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে পারেননি, অথবা আপনাদের আদার কোনো কম্পেলিং অথবা কম্পেশন রিজন ছিল যে কারণে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারেননি। এখন প্রশ্ন আপনাদের আসতে পারে, তাহলে এই রিজনেবল গ্রাউন্ডসগুলো কি? আমি সেই উত্তরগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। এটি হতে পারে যদি আপনাদের ভিতরে কেউ প্রেগনেন্ট হয়ে থাকেন এবং বাচ্চা কাচ্চা হওয়ার সময় এসে থাকে, অথবা অ্যাপ্লিকেন্ট যদি চিলড্রেন হয়ে থাকে, বাচ্চা হয়ে থাকে, অথবা আপনাদের ভিতরে যদি কোনো ধরনের ফিজিক্যাল ইনক্যাপাসিটি থেকে থাকে এবং এই কারণে আপনারা যদি মেডিকেল ট্রিটমেন্টে থেকে থাকেন এবং আপনারা যদি ভুলে যান যে 30 জুন 2021 ছিল আপনাদের লাস্ট ডেট, অথবা আপনাদের ভিতরে কারো যদি মেন্টাল ইনক্যাপাসিটি, অনেক সময় বধির, অনেক সময় হতে পারে বুদ্ধিহীন, অনেক সময় হতে পারে মানে মস্তিষ্কে কোনো সমস্যা থাকার কারণে তিনি ঠিকমতো ডিসিশন নিতে পারছেন না, এই ধরনের যদি কোনো ইনক্যাপাসিটি থেকে থাকে, অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, তারাও কিন্তু 30 জুন 2021 এই ডেটটি পার হয়ে যাওয়ার সত্ত্বেও এই ইউরোপিয়ান ইউনিয়ন সেটেলমেন্ট স্কিম সেটির অধীনে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরও কিছু রিজনেবল গ্রাউন্ডস থাকতে পারে, যেমন কারো যদি কোনো কেয়ার নিডস রয়ে থাকে, ধরেন আপনার কোনো ডিসেবিলিটি রয়েছে, ইলনেস রয়েছে এবং এই কারণে আপনি একজন কেয়ারের প্রয়োজন, এবং এই কেয়ার নিডসের কারণে আপনি যদি নির্দিষ্ট টাইমের আগে অ্যাপ্লিকেশনটি সাবমিট না করে থাকতে পারেন এবং মেডিকেল এভিডেন্সগুলি দিয়ে যদি আপনি সাবমিট করেন, দের ইজ এ পসিবিলিটি 30 জুন পার হয়ে যায় সত্ত্বেও আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের অধীনে আপনারা সাবমিট করতে পারবেন। এছাড়াও আপনাদের ভিতরে কেউ যদি মডার্ন স্লেভারি, অর্থাৎ আপনাদেরকে জোর করে যদি ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়, আপনাকে দিয়ে যদি ঘরের ভিতরে থালা বাটি এগুলি মাজানোর যে প্রচেষ্টা করা হয়, ঘর ক্লিন করার চেষ্টা করেন, মানে ফোর্স লেবার, মডার্ন স্লেভারি, এটার কারণে যদি কেউ ভিকটিম হয়ে থাকেন এবং এই কারণে আপনাদের ভিতরে কেউ যদি 30 জুন 2021 পূর্বে ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের অধীনে যদি অ্যাপ্লাই করতে না করে থাকতে পারেন, এই মডার্ন স্লেভারি এটিকেও একটি রিজনেবল গ্রাউন্ডস হিসেবে গ্রহণ করা হবে। এছাড়াও যদি আপনাদের ভিতরে কেউ অ্যাবিউসিভ অথবা কন্ট্রোলিং রিলেশনশিপের অধীনে থেকে থাকেন, অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য জীবনের ভিতরে হাজব্যান্ড ওয়াইফকে কন্ট্রোল করছে, অথবা ওয়াইফ হাজব্যান্ডকে কন্ট্রোল করছে, অথবা অ্যাবিউসিভ উল্টাপাল্টা মিথ্যে কথা বলে অসভ্য গালিগালাজ করে মানে নির্মম নির্যাতন করছে, এই ধরনের কোনো রিলেশনশিপের ভিতরে যদি কোনো অ্যাপ্লিকেন্ট থেকে থাকেন এবং এই কারণে তিনি যদি 30 জুন 2021 আগে যদি তার অ্যাপ্লিকেশনটি তিনি সাবমিট করতে না পারেন, তাহলে এটিকে রিজনেবল গ্রাউন্ডস হিসেবে ব্যবহার করে 30 জুন 2021 পরেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন, আজকেও তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আদার কম্পেলিং অর কম্পেশনেট রিজনস, এগুলিকে ব্যবহার করেও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকগণ সেটেল স্ট্যাটাস অথবা প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেগুলি কী হতে পারে? হতে পারে এরকম যে ইগনোরেন্স অফ দ্য রিকোয়ারমেন্টস ডিউ টু ইন্টারনেট অ্যাক্সেস, এমন হতে পারে যে ইন্টারনেটের ফ্যাসিলিটি না থাকার কারণে, ইন্টারনেট গ্লিচ হয়ে যাওয়ার কারণে এবং ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কম্পিটেন্স না থাকার কারণে তারা বুঝতে পারেন যে তাদেরকে 30 জনের ভিতরে অনলাইনে এই অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে হবে অথবা মোবাইল অ্যাপস ব্যবহার করে তাদেরকে সাবমিট করতে হবে, এই বিষয়টিকেও হোম অফিস কনসিডারেশন নেবে। এছাড়াও অ্যাপ্লিকেন্টের যদি লিমিটেড ল্যাঙ্গুয়েজ স্কিলস রয়ে থাকে, অর্থাৎ উনি যদি ইংরেজি ঠিকমতো পাণ্ডিত না থাকে, বুঝতে যদি তাদের অসুবিধা হয়, সেটিকেও একটি বিবেচ্য বিষয় হিসেবে হোম অফিস গ্রহণ করবে। এছাড়াও ল্যাক অফ পার্মানেন্ট অ্যাকোমোডেশন, একজন অ্যাপ্লিকেন্ট আজকে আসছেন
এক্স অ্যাড্রেসে, কালকে যাচ্ছেন ওয়াই অ্যাড্রেসে, পরশুদিন যাচ্ছেন জেড অ্যাড্রেসে, তার যদি কোনো পার্মানেন্ট কোনো অ্যাকোমোডেশন না থাকে সেটিকে ব্যবহার করে কিন্তু তারা 30 জুন 2021 পরে ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের অধীনে তারা অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়াও তারা যদি কোনো কারণে ওভারসিজে চলে গিয়ে ওখানে অবস্থান করেছেন 30 জুনের আগে, এবং এই যে কোভিড-19 যে প্যান্ডেমিকগুলো চলছে এই কারণে তারা যদি ট্রাভেলিং রেস্ট্রিকশনে পড়ে যান এবং 30 জুন 2021 পরে যদি তারা ইংল্যান্ডে এসে প্রবেশ করেন, এটিকে ব্যবহার করেও কিন্তু তারা 30 জুন 2021 পরে তারা স্যাটেল অথবা প্রি সেটেল স্কিমের অধীনে তারা অ্যাপ্লাই করতে পারছেন। এবং এছাড়াও যে অন্যান্য এগুলি আমি খেলে আপনাদেরকে বলেছি কয়েকটি গ্রহণযোগ্য রিজন যেগুলিকে ব্যবহার করে যে সমস্ত ইউরোপিয়ান মাইগ্রেন্টগণ ইংল্যান্ডে স্যাটেল অথবা প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে পারেননি 30 জুন 2021 আগে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। আর এছাড়া আরেকটি যে রুট রয়েছে সুরিন্দার সিং রুট, এই অ্যাপ্লিকেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সেটেলমেন্ট স্কিমের অধীনে তারা অ্যাপ্লাই করতে পারছেন আনটিল 29th of March 2022। আরও 1 বছর পর্যন্ত সময় রয়েছে সুরিন্দার সিং রুটের যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য। আর ইন্ডিভিজুয়ালস যাদের প্রি সেটেল স্ট্যাটাস রয়েছে তারা তো এখানে থাকতেই পারছে, তাদের জন্য কোনো সমস্যা হবে না। আর আরেকটি বিষয়, ইউরোপিয়ান মাইগ্রেন্ট তারা কখন ব্রিটিশ সিটিজেন হতে পারবেন এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠে আসে। তো যদি আপনাদের সেটেল স্ট্যাটাস থেকে থাকে তাহলে আপনারা 1 বছর অতিক্রম হওয়ার পর আপনারা সরাসরি ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল এই অধ্যায়ে ইউরোপিয়ান ইউনিয়ন মাইগ্রেন্টদের জন্য উপহার হিসেবে আমি এটি নিয়ে এসেছিলাম আপনাদের উদ্দেশ্যে বলার জন্য যে আপনাদের ভিতরে যারাই 30 জুন 2021 পূর্ববর্তী পর্যায়ে যারা আপনারা প্রি সেটেল স্ট্যাটাস অথবা সেটেল স্ট্যাটাসের জন্য যারা অ্যাপ্লাই করতে পারেননি তারা কীভাবে 30 জুনের পরবর্তী পর্যায়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। দুটো বিষয়ে আপনাদের সচেতন হতে হবে। প্রথমত আপনাদের গ্রাউন্ডসগুলি রিজনেবল হতে হবে, দ্বিতীয়ত যদি কোনো রিজনেবল গ্রাউন্ডস না থাকে তাহলে আপনাদের কম্পেলিং অথবা কম্পিটিশনের অন্যান্য রিজনস থাকতে হবে। এই ছিল আপনাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটি উপহার। তো আলোচনা করতে করতে আমি অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং অনুষ্ঠানের এই পর্যায়ে আমি রবি ঠাকুর একটি বিখ্যাত কবিতা দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। তিনি বলেছিলেন যে আকাশ ভরা চন্দ্র তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়তা জাগে মোর প্রাণ। দর্শক মণ্ডলী, এই যে চোখ খুলে যখন আমরা ঘুম থেকে জেগে এই অবাক করা বিস্ময়কর পৃথিবীকে দেখি, আনন্দে আমাদের মন ভরে ওঠে। অথচ আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ভিতরে অনেক বিশ্ব নেতা রয়েছেন যারা বিলিয়ন পাউন্ড তারা খরচ করছেন জীবাণু বোমা তৈরি করার জন্য, যে জীবাণু বোমা দিয়ে মানুষকে হত্যা করা হবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করছি এই বিশ্ব নেতাগণ জেগে উঠবেন, তাদের ভিতরে মানবতার মূল্যবোধ নিয়ে আসবেন এবং বিশ্ব থেকে মানুষকে না মেরে এই বিলিয়ন পাউন্ড তারা খরচ করবেন মানুষকে রক্ষা করার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য। আসুন মানবতার যে মূল্যবোধ আমরা জেগে উঠি, সবাইকে ভালোবাসি, মন থেকে ভালো মানুষ হয়ে উঠি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।